হ্যালো, গুড ইভিনিং, শুনতে পাচ্ছিস? গুড ইভিনিং স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখ, আজকে আমরা আমাদের যে পড়াচ্ছিলাম, আমি বলেছিলাম যে আজকে আমরা কেমিক্যাল বন্ডে রিভিশন করব। কেমিক্যাল বন্ডে বেশ কিছু জিনিস নিয়ে আমরা ডিসকাস করব, কোশ্চেন টোশ্চেন এরকম ধরনের কিরকম ধরনের আসে এটা সেগুলো নিয়ে ডিসকাশন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে যে ছোটোখাটো পোর্শন বাকি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। তো চল প্রথমে আমরা ফার্স্ট আপ আমাদের পড়াশোনার যেটা, সেটা হচ্ছে যে হাইড্রোজেন পেরক্সাইড, এই কম্পাউন্ডটা, এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, হাইড্রোজেন চ্যাপ্টারেতেই রয়েছে হাইড্রোজেন পেরক্সাইড। তো সেই হাইড্রোজেন পেরক্সাইড সম্পর্কে চল আমরা আলোচনা করি, তার কি কি জিনিস পড়তে হবে না পড়তে হবে, কি কি কোশ্চেন টোশ্চেন আছে ইত্যাদি নিয়ে আলোচনা করছি। তো এটাই হচ্ছে হাইড্রোজেন চ্যাপ্টারের লাস্ট টপিক। তো প্রথম কথা হচ্ছে যে হাইড্রোজেন পেরক্সাইডে আগে আমাদের একটা জিনিস আমরা ওয়াটার পড়িয়েছিলাম, কিন্তু ওয়াটারের একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা আমার মনে পড়লো পরে, সেই জন্য আমরা সেটা একটু বলে দিচ্ছি। জাস্ট ওটা কয়েকটা জিনিস আছে, সেটাই আমি জাস্ট একটু জানিয়ে দেবো, কারণ একটা দুটো শর্ট কোশ্চেন আসে ওখান থেকে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছিস যে হেভি ওয়াটার মানে D2O। হেভি ওয়াটার D2O কি না, হাইড্রোজেনের তো তিনটেই আইসোটোপ হয়, হাইড্রোজেন, ডিউটেরিয়াম আর টিট্রিয়াম। হাইড্রোজেন দিয়ে যে অক্সাইডটা তৈরি হয় সেটা হচ্ছে ওয়াটার, কিন্তু ডিউটেরিয়াম দিয়ে যে অক্সাইডটা তৈরি হয় D2O, যাকে বলে কি হেভি ওয়াটার বা D2O, যেটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়ামের একটা প্রোটন আছে আর একটা নিউট্রন আছে, মানে মাস নাম্বার 2। হাইড্রোজেন যেরকম 1H1 কোনো নিউট্রন নেই, সেরকম এখানে H1 D12। তো এটা তৈরি করতে হয় কি করে না, এমনিতেই যে ওয়াটার যেটা থাকে, সেই ওয়াটারের মধ্যে কিন্তু কিছুটা কিছুটা কি D2O থাকে, সবসময় ওয়াটারের মধ্যে কিছুটা D2O থাকে, যদিও তার পার্সেন্টেজ খুবই কম, কিন্তু D2O থাকে। এবারে কি হয় না, আমরা যদি ওয়াটারকে নিয়ে ইলেকট্রোলিসিস করি, D2O কিন্তু ইলেকট্রোলিসিস হতে চায় না। D2O ইলেকট্রোলিসিস হতে গেলে অনেক বেশি এনার্জি লাগে। তো এক্সেসিভ ইলেকট্রোলিসিস বলে একটা কথা লেখা রয়েছে, দেখে এক্সেসিভ ইলেকট্রোলিসিস অফ ওয়াটার, মানে জলকে নিয়ে কন্টিনিউয়াস যদি আমি ইলেকট্রোলিসিস করতে থাকি, তাহলে ওয়াটারটা ভেঙে গিয়ে হাইড্রোজেন অক্সিজেন, কারণ ওয়াটার এমনিতে ইলেকট্রোলিসিস হলে সেখান থেকে হাইড্রোজেন প্লাস অক্সিজেন এগুলো হতে থাকে, হাইড্রোজেন অক্সিজেন এগুলো হতে থাকে, তো ওয়াটার ভেঙে গিয়ে হাইড্রোজেন অক্সিজেন হবে, কিন্তু D2O ওরকম ভাবে থেকে যাবে। তো আস্তে আস্তে ওয়াটার ভাঙতে 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 বেরিয়ে চলে যাবে, আলটিমেটলি যেটা ওখানে পড়ে থাকবে উইদাউট এনি ডিসোসিয়েশন না হয়ে যেটা পড়ে থাকবে, দ্যাট ইজ কল্ড D2O। তো ইন্ডাস্ট্রিতে এভাবে তৈরি করা যায়, শুধু ইন্ডাস্ট্রিতেই তৈরি করা হয়, ল্যাবে থোড়ি D2O তৈরি করা হবে, D2O তৈরি করা হয় না সেই অর্থে সেরকম। কিংবা কিছু কিছু ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি আছে, সেখানে কিন্তু বাই প্রোডাক্ট হিসাবেও কিন্তু পাওয়া যায় D2O, তবে খুব রেয়ার, সেরকম একটা কিছু এক্সেপ্ট হাইফাই কিছু ব্যাপার নয়, অত বেশি পাওয়া যায় না। আচ্ছা, এছাড়াও আমরা একটা দুটো মেথডের কথা জানি যেটা ল্যাবরেটরিতে ইউজ করা যায়, যেরকম ক্যালসিয়াম কার্বাইডের সাথে D2O এই কি বলে কয়েকটা রিয়াকশনের কথা আমরা জানি, প্রিপারেশন গেল, রিয়াকশন সেটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে D2O তৈরি রিয়াকশন করে D2C2 তৈরি করে, বা সালফার ট্রাইঅক্সাইডের সাথে জাস্ট পড়বি ছেড়ে দিবি, রিডিং মারবি ছেড়ে দিবি, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয়, CD4 এটা তৈরি করে। মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেন দেয় এটা, যে কিভাবে তুমি তৈরি করতে পারো এক্সেসিভ ইলেকট্রোলিসিস অফ ওয়াটার, এই কথাটা শুধু জানার দরকার পড়ে। আর একটা দুটো ইউজ থেকে কোশ্চেন পড়ে, আমি তোকে দেখাচ্ছি। সেটা হচ্ছে D2O ইউজড অ্যাজ মডারেটর ইন নিউক্লিয়ার রিয়াকশন। মডারেটর মানে কি? মডারেটর মানে হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার রিয়াক্টর যেগুলো থাকে, সেই পাওয়ার রিয়াক্টরে কি হয় না, একটা হেভিয়ার নিউক্লিয়াস, ধর এরকম একটা নিউক্লিয়াস আছে, ধর ইউরেনিয়াম 237 একটা নিউক্লিয়াস আছে।
এবারে কি হয় না, তাকে কি করা হয় না, একটা নিউট্রন দিয়ে প্রজেক্টেড করা হয়, নিউট্রন দিয়ে ধাক্কা মারা হয়, এখান থেকে নিউট্রন এসে ধাক্কা মারে। তো নিউট্রন দিয়ে যখন ধাক্কা মারা হয়, এটা কি হয় না, এই নিউক্লিয়াসটা কিন্তু ভেঙে যায়। এই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে সেটা আরো ছোট ছোট নিউক্লিয়াসে কনভার্টেড হয়। এগুলো নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে এভাবে করা হয় যে নিউট্রনটা দিয়ে কি করা হয় না, নিউক্লিয়াসকে ধাক্কা মারা হয়। ধাক্কা মারলে কি হয় না, একটা অ্যাটম ভেঙে যায়, ভেঙে গিয়ে মোর দ্যান ওয়ান অ্যাটম তৈরি হয়। দ্যাট ইজ কল্ড ফিশন রিয়াকশন। তো এই নিউট্রন যেটা, সেই নিউট্রন কিন্তু ফাস্ট মুভিং নিউট্রন হলে হয় না এই রিয়াকশন, স্লো মুভিং নিউট্রন হতে হয়। তার অনেক মেকানিজম আছে, অনেক কিছু রয়েছে, কিন্তু সেগুলো আমরা এখানে পড়ছি না। জাস্ট আমরা এটা জানতে চাইছি যে কি ধরনের নিউট্রন নিউক্লিয়ার রিয়াকশনে পার্টিসিপেট করে, হোয়াট ইজ দ্য টাইপ অফ নিউট্রন দ্যাট ক্যান পার্টিসিপেট ইন নিউক্লিয়ার রিয়াকশন। তো তার উত্তর একটাই, যে স্লো মুভিং নিউট্রন। স্লো মুভিং নিউট্রন ছাড়া কিন্তু এই নিউক্লিয়ার রিয়াকশন হবে না। তো নিউট্রনকে স্লো করার জন্য নিউট্রন ইজ পাস থ্রু ডি2ও, ডি2ওর মধ্যে দিয়ে পাস করানো হয় স্লো করার জন্য। এই স্লো করার জন্য যে ধরনের মেটেরিয়াল ইউজ করা হয়, দোজ মেটেরিয়ালস আর নোন অ্যাজ মডারেটর, মডারেট করে, মানে কি ও খুব ফাস্ট ফাস্ট যে নিউট্রন যাচ্ছিল তাকে কিন্তু মাঝখানে আটকে দেয়, স্লো করে, যাতে করে নিউক্লিয়ার রিয়াকশনটা ফ্যাসিলিটেট হয়। তো এইটা হচ্ছে মোটামুটি ডি2ও এই কাজটা করে, ডি2ও এই কাজটা করে। এছাড়া used as tracer in study of the mechanism of organic reaction, আমরা এই প্রসঙ্গে পরে বলবো। অর্গানিক রিয়াকশন 12 আছে, ট্রেসার স্টাডি তাতেও কাজে লাগে। ট্রেসার স্টাডি মানে হচ্ছে যে ঠিক একটা রিয়াকশন কিরকম ভাবে গেছে, কোন পাথওয়ে ফলো করেছে, সেটা বাইরে থেকে তো দেখে বোঝা যাবে না। তো ট্রেসার স্টাডি এক ধরনের স্টাডি রয়েছে যাকে বলে ট্রেসার স্টাডি। তাতে H2O থাকে, D2O থাকে, এরকম কোন কম্পাউন্ডটা তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে, অনেক কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এইসব ব্যাপার স্যাপার করতে হয়। করার পরে আলটিমেটলি আমরা কনক্লুশন ড্র করি যে দিস রিয়াকশন শুড ফলো দ্যাট দিস পার্টিকুলার পাথওয়ে। তো এরকম ভাবে নিউক্লিয়ার ট্রেসার এক্সপেরিমেন্ট তাতেও কিন্তু D2O ইউজ করা যায়। আর ডিউটোরিয়াম কম্পাউন্ড তো তৈরি করতে ইউজ করাই হয়। এগুলো মেনলি হাইফাই জায়গায় লাগে, নিউক্লিয়ার পাওয়ার রিয়াক্টর ফিয়াক্টর এই সমস্ত জায়গাতেই লাগে। এরকম জায়গা নেই যে খুব কমনলি ইউজ করা হয়, সব জায়গায় ল্যাবরেটরি ফ্যাবরেটরিতে এসব জিনিসপত্র ইউজ করা হয় না। তো এটা আমি একটু ইনফরমেশন তোকে দিয়ে রাখলাম, কারণ কখনো কখনো পরীক্ষা দেয়, আমরা কোনো কিছুই বাদ দিতে চাই না, কোনো কিছু ছাড়তে চাই না, সেই জন্য আমি বললাম। তো আমরা চলে এলাম আজকের যে আলোচনা বিষয়বস্তু, সেটা হচ্ছে যে হাইড্রোজেন পেরক্সাইড। খুব ইন্টারেস্টিং একটা কম্পাউন্ড হাইড্রোজেন পেরক্সাইড। তো হাইড্রোজেন পেরক্সাইড ফার্স্ট ডিসকভার্ড হয়েছিল 1818। থেনার্ড বলে একজন সায়েন্টিস্ট, তিনি আরো কিছু ডিসকভার করেছিলেন। থেনার্ড নামটা তুই মনে রাখিস, আমরা আরো আয়রনের কেমিস্ট্রি পড়াবার সময় কিন্তু থেনার্ড ব্লু বলে একটা কম্পাউন্ড, সেটাও আমরা পড়াবো। তো থেনার্ড বলে যে সায়েন্টিস্ট, তিনি আর কি হাইড্রোজেন পেরক্সাইড প্রথম তার এক্সিস্টেন্স দেখেন। সে অনেক বছর আগে 1818 এরকম সময়, 1818 মনে রাখার সুবিধা। একে অক্সিজেনেটেড ওয়াটার নামেতেও ডাকা হয়। এই 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 নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক জায়গাতেই তুই পেয়ে যাবি অক্সিজেনেটেড ওয়াটার। অনেকে বুঝতে পারে না আসলে ওয়াটার কি না H2O। এবার এর সাথে একটা এক্সট্রা অক্সিজেন জোড়া মানে হচ্ছে কি অক্সিজেনেটেড ওয়াটার মানে H2O। তো প্রথম যে জিনিসটা আমাদের এখানে পড়া উচিত ফার্স্ট, সেটা হচ্ছে কি না পারক্সাইড। পারক্সাইড বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি পারক্সাইডটা কি? আমরা তো অনেক সময়তেই অনেক কম্পাউন্ডকে তো পারক্সাইড বলি না, ডাইঅক্সাইড বলি। তো অনেক কম্পাউন্ডকে পারক্সাইড বলি, অনেক কম্পাউন্ডকে ডাইঅক্সাইড বলি। আমি তোকে আজকে এই ভুল জিনিসটা জানাটা আমি আজকে তোকে ঠিক করে দিতে চাই যে পারক্সাইড এবং ডাইঅক্সাইড এই ব্যাপারটা বলতে কিরকম বোঝায়। আমি তোকে একটা এক্সাম্পল দিই, তাহলে তুই বুঝতে পারবি। দেখ, আমরা কিরকম না Mn, আমি তোকে আচ্ছা MnO2, এটার নাম কি? এটার নাম সবাই জানে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আচ্ছা, BaO2, এটার নাম কি? আমি তোকে বলছি
এটার নাম বেরিয়াম পারক্সাইড, এর নাম বেরিয়াম পারক্সাইড। PbO2 এর নাম কি? লেড ডাইঅক্সাইড। আচ্ছা, Na2O2 এর নাম কি? সোডিয়াম পারক্সাইড। তাহলে দেখতে পাচ্ছিস যে MnO2 কে আমরা ডাইঅক্সাইড বলছি, BaO2 কে আমরা পারক্সাইড বলছি। তো এই দুটো কম্পাউন্ড দেখতে একই রকমের টাইপের, MnO2 BaO2 একই টাইপের। তো MnO2 BaO2, তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বলছি কিন্তু বেরিয়াম পারক্সাইড বলছি, এরকম কেন? PbO2 আবার এটাও তো একই টাইপের, কিন্তু ফর্মুলাটা তো একই টাইপের দেখতে, সেখানে আবার ডাইঅক্সাইড বলছি। Na2O2 সেটা অনেকটা হয়তো পারক্সাইডের মতো করে তুই ভাবতে পারিস যে H2O2 পারক্সাইড, হোয়াট এভার মাইট বি। আমরা কিন্তু পারক্সাইড বা ডাইঅক্সাইড কিন্তু অ্যাপারেন্টলি কিন্তু ফর্মুলাটা দেখে কিন্তু বুঝতে পারছি না। এটা পরিষ্কার যে MnO2 কে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বলা হচ্ছে, BaO2 কে বেরিয়াম ডাইঅক্সাইড বলাটা উচিত ছিল। কিন্তু আমি তোকে বলছি যে পারক্সাইড বা ডাইঅক্সাইড কিন্তু এরকম ফর্মুলা দেখে ঠিক করা যাবে না, তাদের স্ট্রাকচার জানতে হবে, তাদের কেমন ভাবে কে কার সাথে বন্ডেড রয়েছে সেটা জানতে হবে। কিভাবে না, MnO2 যদি তুই বন্ডিং তুই দেখিস তাহলে MnO2 এরকম ভাবে বন্ড করে থাকে, কিন্তু BaO2 যদি বন্ড দেখিস তাহলে BaO2 বন্ডিংটা এরকম। PbO2 বন্ডিং কিন্তু এরকম। Na2O2 বন্ডিং হচ্ছে NaOON। তুই এখন অনেকটা পরিষ্কার বুঝতে পারছিস যে যেটা পারক্সাইড হবে তার মধ্যে ও সিঙ্গেল বন্ড লিঙ্কেজ থাকবে। এই দেখ এখানে কিরকম লিঙ্কেজ আছে, এইখানটায় কিরকম লিঙ্কেজ আছে, দেখ সোডিয়াম পারক্সাইড। পারক্সাইড মানে হচ্ছে একটা লিঙ্কেজ যেটা অক্সিজেন অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড, একে বলে পার অক্সো লিঙ্কেজ, একে বলে পারক্সো লিঙ্কেজ। যে কোনো পারক্সো কম্পাউন্ড তোর মনে আছে কিনা জানি না, মনে থাকা উচিত ছিল। দেখবি যে আমি একটা কম্পাউন্ড, আমি যখন রেডক্স রিয়াকশন পড়িয়েছিলাম, রেডক্স রিয়াকশন মনে করে দেখ, অক্সিডেশন রেডক্স রিয়াকশন, তাতে অক্সিডেশন নাম্বার বের করা তোকে শেখাচ্ছিলাম। তো তাতে ক্রোমিয়াম পারক্সাইড বলে একটা কম্পাউন্ডের কথা বলেছিলাম, CrO5। তাতে আমি তার স্ট্রাকচার দেখিয়েছিলাম বাটারফ্লাই স্ট্রাকচার, মনে পড়ে? এরকম করে দেখিয়েছিলাম বাটারফ্লাই স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার দেখিয়েছিলাম। এই যে অক্সিজেনের সাথে যে এই যে লিঙ্কেজ, এগুলো অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড লিঙ্কেজ, এগুলোকেই বলে পার অক্সো লিঙ্কেজ, এগুলোকেই বলে পারক্সো লিঙ্কেজ। তো তুই এখন একটা জিনিস বোঝার চেষ্টা কর যে কোনো কম্পাউন্ড পারক্সাইড না ডাইঅক্সাইড বুঝতে গেলে কিন্তু সেই কম্পাউন্ডের স্ট্রাকচার জানতে হবে। এগুলোকে এটা কিন্তু লিখে নিবি, এটা কিন্তু এতে যাবে না, এটা কিন্তু PDF এর মধ্যে যাবে না, এটা কিন্তু টেম্পোরারি ফাইল, মানে আমি অন্য জায়গায় একটা লিখছি, বোর্ডে লিখছি, এটা কিন্তু ওর মধ্যে ঢোকে না। তো যেটা তুই দেখতে পাচ্ছিস যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সেটা কিন্তু তার মধ্যে কিন্তু অক্সিজেন কিন্তু কোনো লিঙ্কেজ নেই এর মধ্যে। দেখ Mn ডাবল বন্ড অক্সিজেন লিঙ্কেজ আছে, ডাবল বন্ড অক্সিজেন PbO2 তে দেখ ডাবল বন্ড অক্সিজেন লিঙ্কেজ আছে। কিন্তু এই ধরনের যে লিঙ্কেজ অক্সিজেন যে সিঙ্গেল বন্ড লিঙ্কেজ, সেই লিঙ্কেজ যেখানে থাকবে সেটা হবে পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইডে ইভেন যদি তুই হাইড্রোজেন পারক্সাইডের কথা বলিস তাহলে হাইড্রোজেন পারক্সাইডেও কিন্তু কি না এরকম ধরনের লিঙ্কেজ আছে। দিস ইজ হাইড্রোজেন পারক্সাইড H2O2। যত পারক্সাইড বলবি তার মধ্যে কিন্তু অক্সিজেনের সাথে একটা সিঙ্গেল বন্ড জয়েন করা আছে, কিন্তু ডাইঅক্সাইডে কিন্তু সবসময়তেই অক্সিজেনগুলো আলাদাভাবে থাকে, একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেনের লিঙ্ক থাকে না। দ্যাট ইজ কল্ড ডাইঅক্সাইড। এটা মাথায় রাখবি, এটা মনে রাখবি,
কারণ পারক্সাইড এবং ডাইঅক্সাইড তাদের মধ্যে বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, যার জন্য ওদের প্রপার্টির দিক থেকে ডিফারেন্স হয়। প্রপার্টিতে তো ডিফারেন্স রয়েছে, কিন্তু আমরা অ্যাপারেন্টলি তাদের স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট থেকে, স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে তাদেরকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। স্ট্রাকচার তুমি যদি জানো তাহলে আইডেন্টিফাই করতে পারবে, বা পারক্সাইড নামটা বলা থাকলে সেখান থেকে আইডেন্টিফাই করা যায় যে তার মধ্যে কি ধরনের বন্ডিং আছে, কি ধরনের বন্ডস রয়েছে। এই ব্যাপারটা কি ক্লিয়ার তোদের কাছে? এই জিনিসটা ক্লিয়ার? আমাকে বল। সবাই বুঝতে পেরেছিস পারক্সাইড ডাইঅক্সাইড কাকে বলে? আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। তো এই যে হাইড্রোজেন পেরক্সাইড যেটা আমরা পড়ছি, সেটাকে আমরা তৈরি করব কি করে? জেনারেলি ল্যাবরেটরি প্রিপারেশন আছে এবং ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশনও রয়েছে। ইন্ডাস্ট্রিতে তো হাইড্রোজেন পেরক্সাইড লাগে এবং ল্যাবরেটরিতেও আমরা তৈরি করতে পারি। তো এই দুটোই আমাদের পড়তে হয়। তো কিভাবে না সেটার কথা বলছি। প্রথম যেটা, আমরা ল্যাবরেটরিতে কিভাবে তৈরি করব, ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন পেরক্সাইড। তো হাইড্রোজেন পেরক্সাইড তৈরি করা হয় অ্যাকচুয়ালি বেরিয়াম পেরক্সাইড থেকে। হাইড্রোজেন পেরক্সাইড তৈরি করা হয় বেরিয়াম পেরক্সাইড থেকে। বেরিয়াম পেরক্সাইড কি হয় না, BaO2 তার সাথে জল মেশাতে হয়। জল মিশিয়ে কি করতে হয় না, হাইড্রেটেড বেরিয়াম পেরক্সাইড তৈরি করতে হয়। এই দেখ, বেরিয়াম পেরক্সাইড, তার মধ্যে কিন্তু জল দেয়া আছে, জল দিয়ে এটা BaO2 8H2 করা হয়েছে। তার সাথে H2SO4 দিয়ে BaSO4 H2O2 আর জল তৈরি করা হয়েছে। তো একটা জিনিস পরিষ্কার এখানে, কি শুধু ডাইরেক্টলি যদি বেরিয়াম পেরক্সাইড নাও তাহলে কিন্তু এই রিয়াকশনটা হবে না। তার কারণটা হচ্ছে যে বেরিয়াম, আমি তোকে বলছি, তুই আমার কথাটা শোন। আমি তোকে যে কথাটা বলছি তুই একটু কথাটা শোন। সেটা হচ্ছে যে বেরিয়াম পেরক্সাইডের মধ্যে ডাইরেক্টলি যদি তুই H2SO4 দিস, তাহলে BaSO4 প্লাস H2O2, এটা অনেক জায়গায় লেখা আছে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই BaSO4 হচ্ছে একটা ইনসলেবল কম্পাউন্ড, এবং কি হয় না, এটা ধর বেরিয়াম পেরক্সাইড একটা লাম্প টাইপের, একটা বড় কম্পাউন্ড, এটা অনেক বড় এরকম টুকরো আকারে পাওয়া যায়। এবারে কি হয় না, H2SO4 যখন এর সাথে রিয়াকশন করে তখন কি হয় না, এর যে বাইরের যে গাটা, যেটা এই গায়েতে কিন্তু একটা BaSO4 এর লেয়ার, BaSO4 এর একটা লেয়ার তৈরি হয়ে যায়। এই বাইরের গায়েতে একটা BaSO4 এর লেয়ার তৈরি হয়ে যায়। সেই লেয়ারটা তৈরি হয়ে যাওয়ার ফলে, সেটা তো ইনসলেবল, ফলে রিয়াকশন স্টপস আফটার সাম টাইম। কিছুক্ষণ বাদে রিয়াকশনটা বন্ধই হয়ে যাবে, রিয়াকশনটা কিন্তু চলতে থাকবে না। কিন্তু যদি তুই এখানে BaO2 সাথে যদি তুই জল মেশাস, তাহলে কি হবে? তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে এইটা হয়তো লাম টাইপের ছিল, যেই তুই ওর সাথে জল মেশাবি ওটা কি হবে না, ছোট ছোট এরকম টুকরোতে কনভার্টেড হয়ে যাবে। এই প্রত্যেকটা টুকরোর ফর্মুলা হচ্ছে BaO2.H2O। মানে বড় একটা টুকরো থেকে জল মেশালি ওখানে গুঁড়ো 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 হয়ে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে যাবে। ফলে তারা যখন ইন্ডিভিজুয়ালি রিয়াকশন করবে তখন কিন্তু আর রিয়াকশনটা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো রিয়াকশন
কে কন্টিনিউ করতে গেলে, রিয়াকশনটা যদি চলতেই হয়, তাহলে কিন্তু এখানে এই কথাটা মনে রাখতে হবে যে BaO2 ডাইরেক্টলি ইউজ করা যাবে না, BaO2 কে ইউজ করতে হবে কিন্তু কার সাথে, জল মিশিয়ে তার সাথে ইউজ করতে হবে। এবার দেখ আরো একটা মজাদার কথা আমি তোকে বলি, রিয়াকশনটা কার সাথে কার হচ্ছে না, BaO2 ডট H2O প্লাস H2SO4 দিয়ে রিয়াকশন করিয়ে হচ্ছে। তো আমি তোকে দু রকমের প্রসেস বলছি, এটা অনেক জায়গাতেই প্রশ্নে থাকে, আমরা রিভিশন করার সময় সব প্রশ্ন নিয়ে আলোচনা করব, তবু একটু বলছি যে BaO2-র সাথে H2SO4 এর রিয়াকশন করবে। তো আমি কি আগে থেকে এখানে BaO2 রেখে তার উপর থেকে আমি H2SO4 ঢালবো, নাকি নাকি উল্টোটা করব? মানে এইখানে আগে থেকে H2SO4 রেখে দেব, তার মধ্যে BaO2 H2O ঢালবো, কোনটা করব? দেখ দুটোই তোর কাছে মনে হতে পারে যে এক, কিন্তু আমি বলছি দুটো এক নয়, দুটো আলাদা। BaO2-র সাথে H2SO4, প্রশ্নটা বোঝার চেষ্টা কর, BaO2-র সাথে H2SO4 এর রিয়াকশন করব, তো BaO2-র মধ্যে H2SO4 ঢালবো নাকি H2SO4 এর মধ্যে BaO2 ঢালবো, কোনটা ঢালবো, কোনটা করব? তো আমি তোকে বলছি যে সব সময়তেই BaO2-র মধ্যে H2SO4 ঢালা যাবে না, H2SO4 এর মধ্যে BaO2 ঢালতে হবে। সবসময় এমন ভাবে রিয়াকশনটা করতে হবে যেন H2SO4টা ওখানে এক্সেস থাকে, এক্সেস অ্যামাউন্ট থাকে। কেন কেন কারণটা হচ্ছে যে H2O2, এক্ষুনি বলবো আমি তোকে, এটা কিন্তু ট্রিমেন্ডাস একটা আনস্টেবল একটা কম্পাউন্ড। H2O2 ভীষণ একটা আনস্টেবল কম্পাউন্ড। তো H2O2 যখন তখন ভেঙে যেতে পারে, মানে H2O আর অক্সিজেন হয়ে যেতে পারে, কিন্তু H2SO4 কি করে না, এই রিয়াকশনটায় নেগেটিভ ক্যাটালিস্টের কাজ করে, নেগেটিভ ক্যাটালিস্টের কাজ করে। মানে কি, H2O2 ভেঙে যে H2O2 হবে সেটাকে রিটার্ড করে, সেটাকে স্লো করে দেয়। তো যদি রিয়াকশানে H2SO4 সবসময় এক্সেস থাকে, তাহলে যে H2O2টা তৈরি হবে ওই H2O-টাকে প্রোটেকশন দিতে পারবে, কারণ H2O2 খুবই আনস্টেবল একটা সাবস্ট্যান্স। H2O2 যে কোনো সময় ডিকম্পোজ করে যায়। এমনি 12-এ যখন কাইনেটিক্স পড়বি দেখবি যে H2O2 কত তাড়াতাড়ি ভেঙে যায়, তার একটা এক্সপেরিমেন্ট আছে, কাইনেটিক্স স্টাডি আছে। তো সেই স্টাডি করে তুই সেখান থেকে আইডেন্টিফাই করতে পারবি যে হাউ ফাস্ট H2O2 ডিকম্পোজেস, কত তাড়াতাড়ি ডিকম্পোজ করতে পারে। এবারে যদি H2O2 যদি তৈরি হয়েছে কিন্তু ওখানে প্রচুর সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে সালফিউরিক অ্যাসিড থাকলে কি হবে, সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে H2O2টা কিন্তু অত তাড়াতাড়ি ভাঙতে পারবে না। কিন্তু BaO2-র মধ্যে যদি H2SO4 ঢালিস, তাহলে H2SO4টা কম আছে, BaO2টা বেশি আছে, তো BaO2 তো প্রোটেক্ট করতে পারবে না। তো H2SO4ই তো নেগেটিভ ক্যাটালিস্টের কাজ করে। সো সিম্পল, যে তুমি যখন রিয়াকশনটা করতে যাবে তখন কিন্তু সালফিউরিক অ্যাসিডের মধ্যে BaO2টা ঢালবে, BaO2-র মধ্যে সালফিউরিক অ্যাসিডটা ঢালবে না। অ্যাপারেন্টলি ইটস লুকস লাইক সেম থিং, তোর মনে হতে পারে যে এটা একই জিনিস, কিন্তু আমি তোকে বলছি যে এটা একই জিনিস নয়, সেটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট। এটা কিন্তু আমরা জাস্ট উল্টোটা করব, যে BaO2 ঢালবো H2SO4 এর মধ্যে, নট H2SO4 ইন্টু BaO2। তো এই সমস্ত কথা বললাম। তো হাইড্রেটেড অ্যাসিডিফায়ার সালফিউরিক অ্যাসিড, ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে এই রিয়াকশনটা করতে হবে, এবং BaO2 এটা বেরিয়াম সালফেট, কিন্তু এখান থেকে প্রেসিপিটেট পড়ে যাবে, সেপারেট হয়ে যাবে, এবং এক্সেস ওয়াটার রিমুভ করে আমি এখান থেকে হাইড্রোজেন পেরক্সাইডটা পেতে পারি। তবে হাইড্রোজেন পেরক্সাইড তৈরি করা এমনিতেও আমরা ল্যাবরেটরিতে তৈরি করেছি, কিন্তু হাইড্রোজেন পেরক্সাইড তৈরি করাটা খুব ডিফিকাল্ট, কারণ হাইড্রোজেন পেরক্সাইড যে কোনো কিছু কাজ করতে যাবে, হাইড্রোজেন পেরক্সাইড ভেঙে কিন্তু ওয়াটার তৈরি হয়ে যেত। হাইড্রোজেন পেরক্সাইড তৈরি করলাম না ওয়াটার তৈরি করলাম, সেটা একটা চিন্তার বিষয়। তো সেটা অনেক সময়তে ভুলভ্রান্তি হতে পারে, টেস্ট করলে অবশ্যই ডেফিনেটলি বোঝা যাবে।
আর ইন্ডাস্ট্রিতে কিভাবে তৈরি করা হয়, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা থেকে পরীক্ষা কোশ্চেন দেয় যে ইন্ডাস্ট্রিতে কিভাবে তুমি তৈরি করবে। ইন্ডাস্ট্রিতে এই কথাটা মনে হয় 50% সালফিউরিক অ্যাসিড, নট ডাইলুট সালফিউরিক অ্যাসিড, 50% সালফিউরিক অ্যাসিড, দিস ইজ ইম্পর্টেন্ট। 50% মনে রাখবি, 50% সালফিউরিক অ্যাসিডকে এটা করতে হয়। তো H2SO4 ভেঙে H প্লাস HSO4 মাইনাস, তো ক্যাটায়ন ক্যাথোডে যায়, তাহলে H প্লাস এটা ক্যাথোডে যাবে, এটা তৈরি হবে। অ্যানোডে খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে, অ্যানোডে HSO4 মাইনাস। অ্যাকচুয়ালি তুই যদি ডাইলুট H2SO4 নিস, কেন 50% করে লাফাচ্ছি, ডাইলুট H2SO4 যদি নিস তাহলে এখানে কিন্তু H প্লাস আর SO4 2 মাইনাস এটা হবে, H প্লাস SO4 2 মাইনাস। তো SO4 2 মাইনাস হলে কিন্তু এই জিনিসটা হবে না, কিন্তু HSO4 মাইনাস হলে কি হবে, HSO4 মাইনাসটা এখানে যাবে এবং এখানে H2H2OH বলে একটা কম্পাউন্ড তৈরি হবে, পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। এটা মনে রাখবি, পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড H2H2OH বলে একটা কম্পাউন্ড তৈরি হবে। তো এই H2H2OH বলে যে কম্পাউন্ডটা তৈরি হলো, এটাই কিন্তু কি ফ্যাক্টর, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে H2H2OH পরবর্তী স্টেপে গিয়ে কি হবে না, হাইড্রোলাইজড হবে, মানে এটা জলের সাথে রিয়াকশন করবে। জলের সাথে রিয়াকশন করে কি করবে না, H2SO5 আর H2SO4 তৈরি করবে। তার মধ্যে যে H2SO5টা তৈরি হবে তার সাথে আবার জলের রিয়াকশন করে H2SO4 আর এই H2O2 প্রডিউসের হবে। এই H2SO5 যেটা, তার নাম হচ্ছে পারক্সো মোনো সালফিউরিক অ্যাসিড, বা এত কথা যদি না মনে থাকে এর আরো একটা নাম আছে, সেটা আমি বলতে চাই ক্যারোজ অ্যাসিড। তাহলে এই মেথডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই মেথডে কি করা হচ্ছে আরেকবার বলছি, লেটস এগেন। 50% সালফিউরিক অ্যাসিড নিলি, তো H প্লাস HSO4 মাইনাস তৈরি হয়ে গেল। এবারে ক্যাটায়নটা নিয়ে চিন্তা নেই, মানে H প্লাসটা নিয়ে চিন্তা নেই, H প্লাস তো হাইড্রোজেন হয়ে যাবে। HSO4 মাইনাস যেটা অ্যানায়ন যেটা, সেটা কিন্তু দুটো এরকম জুড়ে গিয়ে H2 দুটো জুড়ে গেছে, দেখ HSO4 মাইনাস, তার থেকে H2SO8 হয়েছে। এটাই হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, একে বলে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। এই পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড যেটা, সেই পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিডটাকে তুই যখন ওই মিডিয়ামেই রেখে দিবি, ওখানেই তুই রেখে দিয়েছিস, তো কি হয়ে যাবে না, হাইড্রোলিসিস হবে, কারণ ওখানে তো জল আছে। 50% সালফিউরিক অ্যাসিড মানে বাকি তো 50% জল আছে। তো জলের সাথে এই পার ডাইসালফিউরিক অ্যাসিড বা পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড এটা রিয়াকশন করে H2SO5 আর H2SO4 তৈরি করবে। যে H2SO5টা আবার রিয়াকশন করে জলের সাথে হাইড্রোজেন পেরক্সাইড তৈরি করবে। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন অফ H2O2। H2O2 তে ইন্ডাস্ট্রিতে কিভাবে তৈরি করা হয় তার কথা আমি তোকে বললাম। H2SO5, H2SO8 এইসব কম্পাউন্ডগুলোর নামগুলো মনে রাখবি, আমি তো PDF পাঠিয়ে দেবো, তুই পেয়ে যাবি। আচ্ছা, এর কিছু প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি কথা আমি তোকে বলি। ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে কি, খুব হালকা এরকম ব্লু টাইপের দেখতে, পেল, ভেরি পেল ব্লু, খুবই হালকা ব্লু কালার লিকুইড, এবং এটা জলে ভালো মিশে যায়, মিসেবল উইথ ওয়াটার ইন অল প্রপোর্শন, জলে ডিজলভ করে, কারণ জলের সাথে তো হাইড্রোজেন বন্ড করবে জলে, এবং জলেতে একটা হাইড্রেট তৈরি করে H2O2, H2O, যার মেল্টিং পয়েন্ট হচ্ছে 221 কেলভিন। এরকম একটা হাইড্রেটও ফর্ম করে, জলের সাথে রিয়াকশনও করে বা জলে ডিজলভও করে, ইত্যাদি জানা গেছে আর কি। আচ্ছা, হাইড্রোজেন পেরক্সাইড তার কি করে আমি তার স্ট্রেংথটা আমরা কি করে বলবো, স্ট্রেংথটা বলার জন্য ভলিউম স্ট্রেংথটা পার্সেন্টেজ স্ট্রেংথ, কত পার্সেন্ট সলিউশন, 100 ml সলিউশনের মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন পেরক্সাইড আছে, এটা তো সোজা, পার্সেন্টেজটা সবসময় একই হয়, 100 এর মধ্যে অত কত। 10% হাইড্রোজেন পেরক্সাইড মানে 100 ml এর মধ্যে 10 ml, 100 ml সলিউশনের মধ্যে 10 ml আছে, জাস্ট এটাতে কোনো ব্যাপার নেই। কিন্তু এইটা যেটা আছে তারপরেরটা যেটা ভলিউম স্ট্রেংথ, এটা ভলিউম স্ট্রেংথ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট না আমি তোকে বলছি, বোঝার চেষ্টা কর। ভলিউম স্ট্রেংথ, তুই যখন দোকানে কিনতে যাবি হাইড্রোজেন পেরক্সাইড,
তখন তোকে দেখবি যে ওখানে লেখা আছে যে কোনো কোনো হাইড্রোজেন পেরক্সাইডের গায়ে লেখা আছে 10 ভলিউম হাইড্রোজেন পেরক্সাইড বা 20 ভলিউম হাইড্রোজেন পেরক্সাইড এরকম লেখা আছে। 10 ভলিউম 20 ভলিউম এসবের মানে কি, এসব কথার মানে কি? 10 ভলিউম 20 ভলিউম বলতে তুমি কি বোঝো? এটা প্রশ্নও দেয় যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্টেটমেন্ট স্ট্রেংথ অফ হাইড্রোজেন পেরক্সাইড ইজ 10 ভলিউম অর 20 ভলিউম। এর মানে কি? এর মানে আমি তোকে বলে দিচ্ছি যে হাইড্রোজেন পেরক্সাইড আসলে ভাঙলে কি দেয় না ওয়াটার আর অক্সিজেন দেয়। এটা 2 দিলাম, এটা আমি এখানে আমি 2 দিলাম। তো সবসময় হাইড্রোজেন পেরক্সাইড যখন ভাঙে তখন এগুলো তৈরি হয়। তো 10 ভলিউম হাইড্রোজেন পেরক্সাইড মানে হচ্ছে ওই স্যাম্পেলটা নিয়ে যদি ভাঙা যায় তাহলে ওর 1 ml থেকে 10 ml অক্সিজেন পাওয়া যাবে অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আবারও বলছি, 10 ভলিউম হাইড্রোজেন পেরক্সাইড বলতে তুমি কি বোঝো? 10 ভলিউম হাইড্রোজেন পেরক্সাইড বলতে আমি এটাই বুঝি যে ওই হাইড্রোজেন পেরক্সাইডের স্যাম্পেলটার 1 ml নিয়ে যদি আমি ডিকম্পোজ করি তাহলে তার থেকে 10 ml অক্সিজেন পাবো। এবার 20 ml 20 ভলিউম যেটা, তার 1 ml নিলে এখানে 20 ml অক্সিজেন পাবো অ্যাট এসটিপি। তো এখানেই বোঝা যাচ্ছে যে আমরা এই যে 10 ml 20 ml অক্সিজেন যত পাবো তার মানে ওর স্ট্রেংথ বেশি, ওখানে বেশি হাইড্রোজেন পেরক্সাইড ছিল তাই তো বেশি অক্সিজেন পাওয়া যাচ্ছে। সেই জন্য ভলিউম স্ট্রেংথে যত বেশি 30 ভলিউম 40 ভলিউম এরকম যত হবে তত মানে ওই হাইড্রোজেন পেরক্সাইডটা কি মোর পাওয়ারফুল, ওর স্ট্রেংথটা তত বেশি, কারণ ওটা ডিকম্পোজ করে অক্সিজেন। হাইড্রোজেন পেরক্সাইডকে স্ট্রেংথটাকে এক্সপ্রেস করা হয় বাই দ্য ডিকম্পোজিশন টু ফর্ম অক্সিজেন। অক্সিজেন কতটা তৈরি হচ্ছে তার বেসিসেই আমরা বোঝাই যে হাইড্রোজেন পেরক্সাইড ডিকম্পোজ করলে কতটা অক্সিজেন পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী 10 ভলিউম 20 ভলিউম ইত্যাদি বোঝানো হয়। তো এখানে সেই কথাটাই লেখা আছে এনটিপিতে বা এসটিপিতে, যা বলিস না কেন এটাতেই আর কি হাইড্রোজেন পেরক্সাইডের কথা বলা হয়। হাইড্রোজেন পেরক্সাইডের স্ট্রাকচার, হাইড্রোজেন পেরক্সাইডের স্ট্রাকচারটা কি না হাফ খোলা বইয়ের মতো। একটা বই বা কোনো কিছু এরকম, তার হাফ আমি এরকম খুললাম, তো এরকম হাফ অর্ধেকটা এরকম আমি খুললাম, একটা আমি তোকে দেখাচ্ছি এরকম হাফ খুললাম। তো হাফ খুললে যেরকম ধরনের চেহারা হয়, হাফ অর্ধেক এরকম ভাবে খুললে যেরকম ধরনের চেহারা হয়, সেই চেহারাটাই হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইডের চেহারা। তো হাইড্রোজেন পেরক্সাইডে এখানে ছবি আছে, আমি তোকে দেখাচ্ছি এরকম একটা ডায়েরি, তার একটা পাতা খুলেছি, একটা পাতা এরকম ভাবে হাফ খোলা আছে, এরকম ভাবে থাকে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মধ্যে কয়েকটা বেসিক ইনফরমেশন তোকে মনে রাখতে হবে। কি না গ্যাস ফেজ এবং সলিড ফেজ। দেখ আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। গ্যাস ফেজ এবং সলিড ফেজ দুটো ফেজেতেই হাইড্রোজেন পেরক্সাইডের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বেসিক ডিফারেন্স কিছু নেই, কিন্তু ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে কি না বন্ড অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে। অ্যাঙ্গেলটা কিসের সাথে কিসের না এই যে অক্সিজেন হাইড্রোজেন যে অ্যাঙ্গেল 94.8, এই যে অ্যাঙ্গেলটা এখানে কিন্তু এই অ্যাঙ্গেলটা বেশি আছে, মানে 101.9 ডিগ্রি। গ্যাস ফেজে কিন্তু তাদের যে অ্যাঙ্গেল বন্ড অ্যাঙ্গেল যেটা স্ট্রেনটা কম গ্যাসিয়াস ফেজে, সেই জন্য অ্যাঙ্গেলটা একটু কমই রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এখানে এই অ্যাঙ্গেলটা একটু বেশি রয়েছে, এই জায়গাটা অ্যাঙ্গেলটা একটু বেশি। এটা হচ্ছে সলিড ফেজ নিচে লেখা আছে এবং এটা গ্যাস ফেজ লেখা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে দুটো প্লেন যেটা রয়েছে, এই একটা প্লেন এই একটা প্লেন, যেটা খাতার পাতা যেরকম খুললাম সেরকম, তো তাই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা যেটা সেটা হচ্ছে 101.5 ডিগ্রি গ্যাস ফেজে, কিন্তু এখানে কিন্তু অ্যারাউন্ড 90 ডিগ্রি গ্যাস ফেজে। জাস্ট তুই নন প্ল্যানার স্ট্রাকচার এবং স্ট্রাকচারের মধ্যে এই অ্যাঙ্গেলগুলো একটু কষ্ট করে মনে রাখবি, কারণ বেশ কিছু এমসিকিউ কোশ্চেনের মধ্যে দেয় যে
গ্যাস ফেজ সলিড ফেজের মধ্যে কোন ফেজে বন্ড অ্যাঙ্গেলটা বেশি, কোন ফেজে কম, প্লেনের মধ্যে বন্ড অ্যাঙ্গেল বেশি কম কোনটা, ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের কিছু কিছু জায়গায় কোশ্চেন দিয়েছে। আমি সেই জন্য ইনফরমেশনটা এখানে আমি তোর সাথে শেয়ার করলাম। তো স্ট্রাকচারের কথা আমি তোকে বললাম। দ্বিতীয় নেক্সট কথা হচ্ছে কি না, এটা ঘটনা যে হাইড্রোজেন পেরক্সাইড কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এই কথাটা আমি বারবার বলছি যে আমি হাইড্রোজেন পেরক্সাইড তাড়াতাড়ি ভেঙে গিয়ে ওয়াটার অক্সিজেন হয়, এটা সবাই জানে। তো এই হাইড্রোজেন পেরক্সাইডকে তাহলে রাখতে গেলে তোকে কিছু কি করতে হবে না, রাখতে গেলে কিছু প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। কিছু প্রিভেন্টিভ মেজার্স না যদি তুমি নাও তাহলে কিন্তু ওটা তুমি রাখতে পারবে না, ওটা ভেঙে যাবে। তো কি কি প্রিভেন্টিভ মেজার্স এবং কি কি না করা উচিত? তো কি কি না করা উচিত, কখনোই কিন্তু কাঁচের বোতলের মধ্যে কিন্তু তুমি হাইড্রোজেন পেরক্সাইড রাখবে না। কাঁচের কাঁচের বটলের মধ্যে হাইড্রোজেন পেরক্সাইড থাকে না, এটা আমি তোকে বলে দিলাম। এগুলো বেসিক ইনফরমেশন। তুই হয়তো ল্যাবরেটরিতে হাইড্রোজেন পেরক্সাইড খুঁজছিস, প্রচুর কাঁচের বোতল নিয়ে নাড়াচাড়া করছিস, কোনো লাভ নেই। তোকে জানতে হবে না যে হাইড্রোজেন পেরক্সাইড কখনো কাঁচের বোতলে থাকবে না, নেভার। কারণ কাঁচের মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়ামের সল্ট থাকে, সোডিয়াম সিলিকেট, পটাশিয়াম সিলিকেট এইসব থাকে। এই সল্টগুলো কি করে, হাইড্রোজেন পেরক্সাইডকে ডিকম্পোজ করতে হেল্প করে, ক্যাটালাইজ করে। অ্যালকালি অক্সাইডস, এই যে অ্যালকালির কম্পাউন্ডগুলোর কথা বললাম, ইন দ্য গ্লাস ক্যাটালাইজেস দ্য ডিকম্পোজিশন। সেই জন্য হাইড্রোজেন পেরক্সাইডকে কিন্তু কখনোই গ্লাস বটলের মধ্যে, কাঁচের কোনো কন্টেনারের মধ্যে হাইড্রোজেন পেরক্সাইড রাখা যাবে না। তাহলে কোথায় রাখবো না, স্টোরড ইন প্যারাফিন ওয়াক্স। প্যারাফিন ওয়াক্স মানে হচ্ছে কি না, ওই কোনো সিনথেটিক জিনিস, প্লাস্টিক, হ্যাঁ, প্যারাফিন ওয়াক্স কোটেড প্লাস্টিক। এই যে একটা প্লাস্টিকের কন্টেনার, তার মধ্যে মোম দিয়ে ভিতরটা, ওয়াক্স দিয়ে ভিতরটা কভার করা আছে, ওয়াক্স দিয়ে, এটা দিয়ে রাখতে পারো। বাট টেফলন ফেফলন, নন স্টিক ফনস্টিকের যে কোটিং ফোটিং দিয়ে দেয়, ওই সব দিয়েও কিন্তু কন্টেনার পাওয়া যায়, কালো কালো মতো দেখতে হয় কন্টেনার। এগুলো মধ্যেই রাখা হয়, জেনারেলি এগুলোর মধ্যেই রাখা হয়। আর কি না, এর মধ্যে তুমি অ্যাসিড দিতে পারো, বা গ্লিসারল দিতে পারো, বা অ্যালকোহল দিতে পারো, বা অ্যাসিটামাইড দিতে পারো, বা ফসফরিক অ্যাসিড দিতে পারো, ইউজড অ্যাজ স্টেবিলাইজার। দিস ইজ কল্ড স্টেবিলাইজার টু প্রিভেন্ট দ্য ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনটাকে বন্ধ করার জন্য, ডিকম্পোজিশনটাকে আটকানোর জন্য কিছু কিছু এরকম ধরনের স্মল অ্যামাউন্ট অ্যাসিড, গ্লিসারল, অ্যালকোহল, অ্যাসিটামাইড বা ফসফরিক অ্যাসিড এরকম ধরনের জিনিসপত্র দেওয়া হয়। এগুলো কি হয়, স্টেবিলিটি দেয়, এগুলো যাতে করে না ডিকম্পোজ করে যায় হাইড্রোজেন পেরক্সাইড, সেই কাজটা করতে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডিকম্পোজিশনটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু এগুলো করা হয়। এবার আমরা চলে আসছি সেটা হচ্ছে যে হাইড্রোজেন পেরক্সাইড কি কাজে লাগে না। হাইড্রোজেন পেরক্সাইড কিন্তু পলিউশন ট্রিটমেন্ট অফ ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্টস, মানে বাড়ির থেকে তো সেরকম কিছু ব্যাপার নেই, ইন্ডাস্ট্রির থেকেই জেনারেলি ব্যাপার। ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট মানে ইন্ডাস্ট্রিতে যে জলটা ছেড়ে দেয় তার মধ্যে অনেক কিন্তু পলিউটেড মেটেরিয়াল থাকে, সেগুলোকে ট্রিটমেন্ট করার জন্য, তার সাথে কিছু রিয়াকশন করিয়ে, তাকে অক্সিডাইজ করিয়ে হার্মফুল সাবস্ট্যান্সটাকে নন হার্মফুল সাবস্ট্যান্স বানানোর জন্য। সায়ানাইডকে অক্সিডেশন, এটা রিয়াকশনটা এখন তুই পড়বি না, যখন পড়া হবে তখন আমি বলবো। রেস্টোরেশন অফ দ্য অ্যারোবিক কন্ডিশনস অফ দ্য সিওরেজ ওয়েস্টগুলোকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু এই হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করা হয়। অ্যারোবিক কন্ডিশনগুলোকে ডেভেলপ করার জন্য হাইড্রোজেন পেরক্সাইডের এই ইউজ করা হয়। কিন্তু হাইড্রোজেন পেরক্সাইডের সব থেকে অ্যান্টিসেপটিক হিসাবেও সব থেকে বেশি ইউজ হয়, অ্যান্টিসেপটিক হিসাবে ওষুধপত্রের মধ্যে থাকে অনেক সময়, বা সলিড অবস্থায় মার্কেটে পারহাইড্রল বলে একটা পাওয়া যায়, একে বলে মার্ক পারহাইড্রল। সেটা হচ্ছে কত
কত পার্সেন্ট যেন আমি ভুলে গেলাম। মোস্ট প্রবাবলি এটা 20% H2O2, যাকে আমি তবু দেখে ভালো করে বলে দেবো। মার্ক পারহাইড্রল 20% H2O2 এই হিসাবে মার্কেটে পাওয়া যায়, যেটা কিনা অ্যান্টিসেপ্টিক এইসব লেগে। আর ডেলি লাইফে ইট ইজ ইউজড অ্যাজ, মানে চুল ফুল ব্লিচ করে অনেক সময়, হ্যাঁ, চুল লাল টাল করে, তো এই H2O2 থাকে ওর সাথে, কিন্তু কিছু কালার বেস ইউজ করে। অ্যাকচুয়ালি অক্সিডেশনটা করে হচ্ছে ওই H2O2 কালার বেসগুলো। দেখ, চুলের ব্ল্যাক কালার, এবারে ব্ল্যাক কালারকে অনেকে ব্রাউন কালার করে, এসব করে ব্রাউন কালার বা এসব করে কি করে না, বিভিন্ন রকমের হেয়ার ডাই পাওয়া যায়। এখন এই হেয়ার ডাইয়ের মধ্যে কি থাকে না, প্রথমত হাইড্রোজেন পেরক্সাইড থাকে। হাইড্রোজেন পেরক্সাইড কি করে না, ব্ল্যাক কালারটাকে সরায় প্রথমে। ব্ল্যাকের ওপরে কিন্তু ব্রাউন কালার কখনোই হবে না, বা অন্য কালার হবে। অন্য কালার তো করে না, মোটামুটি ব্ল্যাককে ব্ল্যাকই করে, আবার না হলে ব্রাউন ফ্রাউন এইসবই করে, অনেকে চুলের কালার করে, এইসব করে। তো বেশিরভাগ ব্রাউনিশ কালারই আমি দেখেছি, ব্রাউন কালার করতে আর কি, এরকমই দেখেছি। তো হাইড্রোজেন পেরক্সাইড ওর মধ্যে থাকে কেন না, হাইড্রোজেন পেরক্সাইড কি করে না, চুলের যে ন্যাচারাল কালারটা, যেটা মানে ব্ল্যাক যে কালারটা, সেই ব্ল্যাক কালারটাকে সরিয়ে দেয়। প্রথমেই ব্ল্যাক পিগমেন্টটাকে সরানোর পরে কি হয় না, যে কালার ডাই ওর মধ্যে রয়েছে সেই কালারেরটা ফুটে ওঠে। এইভাবেই হয়, কিন্তু এটা আবার ন্যাচারাল প্রসেস। এটা আবার কিন্তু আগের কালারটা বেশ কিছুদিন বাদে আবার ফেরত চলে আসে, কারণ এরিয়াল অক্সিডেশনে ওটা আবার চেঞ্জ হয়ে যায়। তুমি যখন অক্সিডাইজ করলে আবার রিভার্স রিয়াকশন করে এটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই হাইড্রোজেন পেরক্সাইড একটা যথেষ্ট হার্মফুল জিনিস আর কি, এটা আমি তোকে বললাম। সেই জন্য চুলের যখন তখন কালার করা ঠিক উচিত না, কারণ এতে চুলের ক্ষতি হয়, এবং স্কাল যেটা মাথার যে স্কাল পোর্শনটা রয়েছে, সেই স্কাল পোর্শনের ওপরে এফেক্ট পড়ে। এবং পরবর্তীকালে দেখবি যে অনেকেই চুলে যারা রং টং করে আর কি, এরকম করতে আলটিমেটলি আর কি দেখা যায় যে চুল ফুল সব উঠে গেল, হ্যাঁ, সব টাক ফাক পড়ে গেল, এরকম ধরনের হয়ে গেল, এরকমও হতে পারে। তো যারা অত্যাধিক পরিমাণে করে আর কি, এসব করে সবসময় কালার করছে, এইসব করছে এইসব ধরনের প্রচুর রকমের এইসব করতে থাকে, এরকম দেখেছিস, অনেক লোকজনকে দেখেছিস, তোদের বন্ধু বান্ধব অনেক দেখতে পাবে। তো এগুলো হাইড্রোজেন পেরক্সাইড কিন্তু এই জিনিসটা করে। হাইড্রোজেন পেরক্সাইড কিন্তু হার্মফুল। হাইড্রোজেন পেরক্সাইড কিন্তু এরকম নয় যে হাইড্রোজেন পেরক্সাইড একটা নন হার্ম কেমিক্যাল, এটা নয়, এটা কিন্তু যথেষ্টই হার্মফুল। তবে এসব লোকে করছে, এত তো অ্যাওয়ারনেস নেই, এত তো লোকে জানে না, জানে না। হ্যাঁ, অনেকে চুল সাদা টাদা হয়ে যায়, অনেকে সেগুলো করে, কালার করে, এইসব করে টরে, এরকম ধরনের করতে পারে। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। এভাবেই তো মার্কেটে চলছে সব জিনিসপত্র। এনিওয়ে, তো বেশ কিছু কেমিক্যাল তৈরি করতে লাগে, সোডিয়াম পার বোরেট বা সোডিয়াম পার কার্বনেট, এগুলো কিন্তু ডিটারজেন্ট তৈরি করতে লাগে। ডিটারজেন্টের মধ্যে থাকে এই যে পার বোরেট বা পার কার্বনেট, জিদ্দি মাইল, মানে খুবই আর কি জেদি দাগ এরকম সরানোর জন্য। এবারে টেক্সটাইলের ব্লিচিং বা পেপার পাল্পের এসব সাদা করার জন্য, ধপধপে সাদা করার জন্য, পেপার যে নিউজ পেপার যেগুলো হয়, সেই নিউজ পেপার আগে লাল লাল, মানে কিরকম টাইপের একটা নিউজ পেপার ছিল, পুরানো নিউজ পেপার, ওগুলোকে কি হয় না, মানে সাদা করে দেওয়া যায়। এবার নিউজ পেপার তুই এগুলো ব্লিচ করে সাদা করে হাইড্রোজেন পেরক্সাইড। এবার নিউজ পেপার তুই এমনি কমনলি তুই দেখবি নিউজ পেপার, পুরানো অনেক দিনের পুরানো নিউজ পেপার বাড়িতে পড়ে রয়েছে, বিছানার তলায় বা এখান থেকে বের করলি, তো নিউজ পেপার দেখবি ওর কালারটা কিরকম হয়ে গেছে, ও দেখবি যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউনিশ টাইপের হালকা এরকম কালার চলে এসছে, যেটা সাদা কালার, যেটা হোয়াইট কালার যেটা, সেটা কিন্তু থাকে না, এটা চেঞ্জ হয়ে যায়, কারণ ওই কালারটা যেটা পেপার পাল্পের কালারটা ব্লিচ করে ওরকম ধরনের করা হয়। তো পরবর্তীকালে এয়ারের অক্সিডাইজড হতে হতে আবার ওটা কিন্তু আবার আগের জায়গায় চলে আসে, আগের যেরকম কালার ছিল সেরকম চলে আসে। তুই পুরানো পেপার দেখলেই বুঝতে পারি যে পুরানো পেপার তুই বাড়িতে তো অনেকের বাড়িতেই পড়ে থাকে। নতুন যেদিনকার ফার্স্ট আজকে পেপার এলো, সেই পেপারের কালার সাদা একরকম, কিন্তু পেপার যখন কিছুদিনের পুরানো হয়ে যায় তখন কিন্তু সেই কালারগুলো চেঞ্জ হতে থাকে। হাইড্রোকুইনোন বা টার্টারিক অ্যাসিড এইসবের সিনথেসিসের জন্য এগুলো লাগে। তো এগুলো জাস্ট রিডিং মারবি, ছেড়ে দিবি, এরকম কিছু ব্যাপার নেই যে তোকে খুব মন দিয়ে পড়তে হবে, এরকম টাইপের ব্যাপার নেই। আমি
জানাতে থাকি সবকিছু জিনিস, মনে রাখা ভালো, হঠাৎ করে মনে পড়বে যে কোথায় কি ইউজ করেছিলাম, এরকম জানিয়ে রাখা ভালো, কোনো কিছু বাদ দেওয়া উচিত না, যা বাদ দিবে। এবারে কি না, হাইড্রোজেন পেরোক্সাইডের আমি লাস্টে বলে সবাই, কিন্তু আমি একটু চেঞ্জ করেছি। আমি হাইড্রোজেন পেরোক্সাইডের মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোকে বলতে চাই যে হাইড্রোজেন পেরোক্সাইডটা কেন পড়ার জন্য দেওয়া হয়েছে, এত কেন ইন্টারেস্টিং হাইড্রোজেন পেরোক্সাইড। হাইড্রোজেন পেরোক্সাইড এমন একটা কম্পাউন্ড যে ও কি করতে পারে না, অক্সিডাইজও করতে পারে, রিডাকশনও করতে পারে, দুটো জিনিসই করতে পারে। এবং আমি তো ওই বললাম না যে নিজে ডিকম্পোজ করে যায়, তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক ডিকম্পোজ নয়, অ্যাকচুয়ালি এই রিয়াকশনটার মধ্যে কিন্তু কিছু ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা আমি তোকে বলতে চাই, তুই আমার কথাটা শোন। ঠিক এইভাবে কোথাও লেখা নেই, বেশিরভাগ ক্ষেত্রে লেখা আছে যে হাইড্রোজেন পেরোক্সাইড ডিকম্পোজ করে, কিন্তু ডিকম্পোজিশন রিয়াকশন নয়, এটাকে বলে অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। মানে হাইড্রোজেন পেরোক্সাইড নিজেকেই অক্সিডাইজ করে, আবার নিজেকেই রিডিউস করে, নিজেই অক্সিডাইজড হয়, নিজেই রিডিউসড হয়। এখানে আমি তোকে সেটাই দেখাবার চেষ্টা করেছি যে এই যে হাইড্রোজেন পেরোক্সাইডটা যেটা, সেটা ওয়ান মলিকুল অক্সিডাইজড টু অক্সিজেন, ওটা অক্সিডাইজড হয়ে অক্সিজেন হয়েছে। আর একটা মলিকিউল হাইড্রোজেন পেরোক্সাইড সেটা রিডিউস টু ওয়াটার, রিডিউস করে ওয়াটার হয়েছে। মানে হচ্ছে যে হাইড্রোজেন পেরোক্সাইড আসলে হাইড্রোজেন পেরোক্সাইডের সাথে রিয়াকশন করে। আজকে আমি বলছিলাম না যে হাইড্রোজেন পেরোক্সাইডটা রাখাটাই খুব ঝামেলা, হাইড্রোজেন পেরোক্সাইড রাখলেই সে ভেঙে যাচ্ছে। তো ভেঙে যাচ্ছে নয়, এটা কথার কথা বলেছি, আমি স্বীকার করছি, বলেছি, কিন্তু আমি তোকে প্রেসাইসলি বলছি যে হাইড্রোজেন পেরোক্সাইড ভেঙে গিয়ে ওয়াটার অক্সিজেন হয় না। এটা সব জায়গায় লেখা থাকলেও তুই বিশ্বাস করবি না, হাইড্রোজেন পেরোক্সাইড ভেঙে গিয়ে হয় না। অ্যাকচুয়ালি ওয়ান মলিকুল অফ হাইড্রোজেন পেরোক্সাইড রিঅ্যাক্টস উইথ অ্যানাদার মলিকুল অফ হাইড্রোজেন পেরোক্সাইড। এটা যখন একটা মলিকুল আরেকটা মলিকুলকে অক্সিডাইজ করছে, নিজে তখন রিডিউসড হচ্ছে। এইভাবে এটা কিন্তু অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, মাইন্ড দ্যাট, এটা কিন্তু অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। যখন আমরা এটাকে লিখছি 2H2O2 H2O প্লাস অক্সিজেন, তখন এখানে কিন্তু দুটো ডিকম্পোজিশন রিয়াকশন কিরকম হয়, ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, মানে এখানে একটা আছে, সেখান থেকে এই একটা প্লাস একটা, দিস ইজ কল্ড ডিকম্পোজিশন। তো এইটা কিন্তু ডিকম্পোজিশন রিয়াকশন নয়, এখানে তো দুটো রিয়াকশনে পার্টিসিপেট করলো, তো ডিকম্পোজিশন কি করে হলো না, দুটো হয়েছে, ওয়ান মলিকিউল H2O2 oxidized to oxygen and another one molecule reduced to water, মানে নিজেই নিজেকে অক্সিডাইজ করেছে, নিজেই নিজেকে রিডিউস করেছে। এবং এগুলো কিন্তু খুব র্যাপিডলি হবে যদি এই ধরনের ক্যাটালিস্টগুলো থাকে, ক্যালসিয়াম, আয়রন, কপার, সিলভার, গোল্ড, প্লাটিনাম, MnO2, কার্বন ডাইঅক্সাইড, ডাস্ট, লাইট, এইসবের প্রেজেন্সে কিন্তু ডিকম্পোজেস র্যাপিডলি, খুবই তাড়াতাড়ি, খুবই র্যাপিডলি এই ডিকম্পোজিশন রিয়াকশনটা কিন্তু হতে থাকবে এর প্রেজেন্সে। সেই জন্যে খুব কেয়ারফুলি রাখতে হয়। তাহলেও সবসময় হাইড্রোজেন পেরোক্সাইড কিছুটা করে তোর এই রিয়াকশনে পার্টিসিপেট করবে, কারণ একটাই যে হাইড্রোজেন পেরোক্সাইড নিজের সাথে নিজে রিয়াকশন করে। তো কিভাবে তুই এটাকে বন্ধ করবি? সেলফ অক্সিডেশন রিডাকশন বা অটো অক্সিডেশন রিডাকশন, নিজেই নিজেকে অক্সিডাইজ কর, নিজেই নিজেকে, এরকম অর্গানিক কেমিস্ট্রিতে বা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর রিয়াকশন আছে, আমি তোকে সেই সব রিয়াকশনের কথা সময় মতো জানাবো। এরপরে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে যে অ্যাসিডিক মিডিয়ামে, যেটা জেনারেলি এটা অক্সিডাইজিং প্রপার্টি শো করে, দেখো অক্সিডাইজিং অ্যাকশন ইন অ্যাসিডিক মিডিয়াম, এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, ফেরাস থেকে ফেরিক হয়, আর হাইড্রোজেন পেরোক্সাইডটা ওয়াটারে কনভার্টেড হয়। লেড সালফাইড তার থেকে কিন্তু লেড সালফেট হয়। আমি তোকে এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন মাঝে মাঝে আগে দিত, এখন আজকাল দেয় না, যে যে এরকম অয়েল পেন্টিংস ধর, কারণ বাড়িতে অয়েল পেন্টিংস থাকতে পারে, তো অয়েল পেন্টিংস, তৈলচিত্র অয়েল পেন্টিংস করা আছে, বড় বড় অয়েল পেন্টিংস পাওয়া যায়, এরকম দেয়ালে টাঙানো থাকে। এই অয়েল পেন্টিংস গুলো কিন্তু কিছুদিন বাদে ব্ল্যাক প্যাচেস হয়ে যায়, কালো 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 দাগ হয়ে যায়। তো সেটাকে কি করে ঠিক করা যায়, আবার অয়েল পেন্টিংসটাকে পুরানো অবস্থা কি করে ঠিক করা যায়, এটার কথা
মজাদার ব্যাপার সেটা হচ্ছে, ধর কথার কথা যে একটা রবীন্দ্রনাথের একটা ছবি আছে, কেউ এঁকেছে XYZ, একটা কেউ এঁকেছে। তো তুই যদি হঠাৎ করে কিছু, রবীন্দ্রনাথের দাড়ির কালার কিরকম, রবীন্দ্রনাথ দাড়ির কালার কিরকম, হোয়াইট। তো এবারে কিছুদিনের বাদে দেখতে পাচ্ছিস যে দাড়িগুলো হঠাৎ সাদা, যে কালারগুলো সেগুলো দাড়িগুলো এরকম কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো তখন কি মনে হবে যে রবীন্দ্রনাথ আবার ইয়াং হয়ে যাচ্ছে, কি রবীন্দ্রনাথের দাড়ি কালো হয়ে যাচ্ছে? একেবারেই তা না। রবীন্দ্রনাথের ছবি তো, ওটা আবার কি করে রবীন্দ্রনাথ আবার কালো হয়ে যাবে? অ্যাকচুয়ালি তা নয়। হোয়াইট কালারটা কি দিয়ে তৈরি হয়? অয়েল পেন্টিংসে হোয়াইট কালার লেড হাইড্রক্সাইড, লেড কার্বনেটের একটা সল্ট থাকে, লেড হাইড্রক্সাইড, লেড কার্বন। এই লেড হাইড্রক্সাইড, লেড কার্বনেট অ্যাটমসফিয়ারে পলিউশনের জন্য H2S থাকে, এবং H2Sটা ওখানে রিয়াকশন করে লেড সালফাইড তৈরি করে। এই কালারের মধ্যে যে লেড এইগুলো থাকে, লেড সালফাইড তৈরি করে, এবং ওইটা আস্তে আস্তে ব্ল্যাক হতে থাকে। এবং তুই যদি কিছু না করিস তাহলে দেখবি যে কিছুদিনের মধ্যে পুরো অনেক ব্ল্যাক হয়ে যাবে, সাদা সাদা যেখানে রং আছে সেসব জায়গায় কালো কালো ছোপ ছোপ হয়ে যাবে। তুই এটাকে চাইলেই তুই আবার আগের জায়গায় ফেরত আনতে পারিস, কিন্তু ওখানে তোকে আঁকতে হবে না, কিছু করতে হবে না। ওই রবীন্দ্রনাথকে নিয়ে তুই চুবিয়ে দে, হাইড্রোজেন পেরক্সাইড একটা বোতলের মধ্যে নিয়ে, একটা কন্টেনারের মধ্যে নিয়ে তার মধ্যে চুবিয়ে দিলে, ওভারনাইট রেখে দিলে কি হবে না, এই হাইড্রোজেন পেরক্সাইডটা কি করে না, লেড সালফাইডকে লেড সালফেটে কনভার্ট করে দেয়। মানে কি, হোয়াইট, লেড সালফেটটা হচ্ছে হোয়াইট, তাতে কনভার্ট করে দেয়। তো সেই জন্যে তখন অবভিয়াসলি দেখা যাবে যে যে কালারগুলো রবীন্দ্রনাথের দাড়ি কালো হয়ে যাচ্ছিল সেটা আবার কিন্তু সাদা, আবার হোয়াইট এরকম হয়ে যাবে। তো এটা কোশ্চেন দেয় মাঝে মাঝে যে অয়েল পেন্টিংস গুলো রেস্টোর করা হয়, আবার আগের জায়গায় ফেরত আনা হয় বাই ইউজিং হাইড্রোজেন পেরক্সাইড। হাইড্রোজেন পেরক্সাইড ইউজ করে এটাকে রেস্টোর করা হয়। কেন, সেটার কথা বললাম। রিডিউসিং অ্যাকশন অফ অ্যাসিডিক মিডিয়ামে আরও কিছু পটাশিয়াম পারমাইডের সাথে রিয়াকশনগুলো গুরুত্বপূর্ণ। পটাশিয়াম পারমাইড H2O2 রিয়াকশন করলে Mn2 প্লাস বা HOCl থেকে H3O প্লাস বা Cl মাইনাস এবং অক্সিজেন লিবারেট করে। এগুলো হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে এই রিয়াকশনগুলো, প্রত্যেকটা রিয়াকশনই কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে এই রিয়াকশনগুলো হয়। তো অ্যাসিডিক মিডিয়ামে আমি রিয়াকশন বললাম। এবারে আমি চলে আসবো সেটা হচ্ছে কি না, বেসিক মিডিয়াম, অ্যালকালাইন মিডিয়ামে কি রিয়াকশন হয়। দেখ, অ্যালকালাইন মিডিয়ামেতেও কিন্তু ফেরাস থেকে ফেরিক করতে পারে, Mn2 প্লাস থেকে Mn4 প্লাসও করতে পারে। অ্যালকালাইন মিডিয়ামে সব রিয়াকশনগুলো হচ্ছে। কিংবা রিডিউসিং অ্যাকশন, সেটাও অ্যালকালাইন মিডিয়ামে হয়, আয়োডিন থেকে I মাইনাস বা MnO4 থেকে MnO2 এই রিয়াকশনগুলো করতে পারে। তো রিয়াকশনগুলো তোর দরকার পড়বে, ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটার কথা আমি তোকে বললাম। হাইড্রোজেন পেরক্সাইডের এই কয়েকটা জিনিস যদি তুই মাথায় রাখিস তাহলে কিন্তু হয়ে যাবে। হাইড্রোজেন পেরক্সাইড আরও একটা কাজ করে, সেটা হচ্ছে ক্লোরিনকে HCl এ কনভার্ট করে। একে বলে অ্যান্টিক্লোর। অ্যান্টিক্লোর মানে কি? অ্যান্টিক্লোর মানে হচ্ছে যে আমরা যখন কিছু কিছু জিনিসকে ক্লোরিন দিয়ে ব্লিচ করি, ব্লিচিং পাউডার দিয়ে ব্লিচ করা হয়, তখন কি হয় না, ক্লোরিনটা কিন্তু থেকে যায়। ব্লিচিং পাউডার থেকে যে ক্লোরিন বেরোয়, সেই ক্লোরিনটা কিন্তু থেকে যায়। জামা কাপড়কে ব্লিচ করা হয়েছে, তার মধ্যে ক্লোরিনটা থেকে যায়। এই ক্লোরিনটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। এই ক্লোরিনটা যেহেতু থেকে যায়, সেই ক্লোরিনটাকে দূর করার জন্য অ্যান্টিক্লোর, এটাকে বলে অ্যান্টিক্লোর। হাইড্রোজেন পেরক্সাইড ক্লোরিনটাকে সরাবে। কোথাও যদি কোনো কিছুর মধ্যে ক্লোরিন চলে আসে, তো হাইড্রোজেন পেরক্সাইড থাকলে ক্লোরিনটাকে HCl করে দেবে। এবং ব্লিচিং এজেন্ট হিসাবে তো অবশ্যই ইউজ করা হয়। ব্লিচিং, ইট ইজ ইউজ টু অক্সিডেশন অফ কালারিং ম্যাটার বাই ন্যাসেন্ট অক্সিজেন। এই দেখ, H2O2 ভেঙে গিয়ে ন্যাসেন্ট অক্সিজেন দেয়, সেটা কোনো কালার্ড মেটেরিয়ালের সাথে জুড়লে কালারলেস ম্যাটারে কনভার্টেড হয়। দিস ইজ কল্ড ব্লিচিং। কোনো কালার জিনিসকে ডিকালারাইজ করে দেওয়া, তাকেই তো বলে ব্লিচিং। তো এই ব্লিচিং করা যেতে পারে এইভাবে, কথা আমি তোকে বললাম। তো এই মোটামুটি আর একটা রিয়াকশন আছে ডাবল বন্ডেড কম্পাউন্ডের সাথে H2O2 রিয়াকশন করে, খুব একটা ইম্পর্টেন্ট রিয়াকশন না, ইথিলিন গ্লাইকোল। তো আমি তোকে হাইড্রোজেন পেরক্সাইড এর কথা আমি তোকে বললাম যে হাইড্রোজেন পেরক্সাইড কিভাবে তৈরি করা যায় এবং কি তার প্রপার্টি এবং তার ইউজ কিভাবে রাখা যায়,
তার স্ট্রেংথ কিভাবে এক্সপ্রেস করা যায় সবকিছু আমি তোকে বললাম। হাইড্রোজেন চ্যাপ্টার বলে যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা আমরা এভাবে পড়িয়ে শেষ করলাম। আমাদের 13 নম্বর এবং 14 নম্বর গ্রুপের ছোট ছোট পার্ট রয়েছে, আমরা পড়াতে রিভিশন করাতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আপাতত আমি যেটা বলেছিলাম যে আমরা কিন্তু কেমিক্যাল বন্ডের জিনিসটা আমরা আলোচনা করব। তো কেমিক্যাল বন্ড আজকে আমরা রিভিশন করব। তো কেমিক্যাল বন্ডে রিভাইজ করার জন্য আমরা শুরু করছি এখন কেমিক্যাল বন্ডের রিভাইজ। তো সেটা দেখ, কেমিক্যাল বন্ডে তো কেমিক্যাল বন্ড চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম আগে। বেশ কিছু ইম্পর্টেন্ট কেমিক্যাল বন্ড 11-এ পড়, 12-এ পড়, না পড়, যাই করিস না কেন, কেমিক্যাল বন্ড ছাড়া তুই তো বাঁচতে পারবি না। কেমিক্যাল বন্ড তোকে সবসময় তাড়া করে বেড়াবে। তো কেমিক্যাল বন্ডে সেই জন্য রিভিশনটা খুব ভালো করে করা দরকার। কিরকম কি কোশ্চেন আসে, কিরকম কি বেসিক কোন জায়গাগুলো, আমি অত ডিটেলে যাব না, কিন্তু আমি ইনফরমেশনগুলো তোকে দেব, ইনফরমেশনগুলো আমি বলতে থাকবো, যাতে করে কেমিক্যাল বন্ড আগে যারা ক্লাস করেনি তাদের ক্ষেত্রেও, আর তোরা ক্লাস করেছিস ঠিকই কথা, কিন্তু সবসময় দেখবি যে ক্লাস করলেও আবার নতুন করে অনেক কিছু জিনিস শেখা হয়, অনেক কিছু জিনিস বলা হয়। আমি প্রেজেন্টেশন তো বদলে দিই, আমি একটু ছোট করে কনসাইজ ফর্মে রেখেছি, ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছি, সাথে কিছু কিছু কোশ্চেন ডিসকাস করার মতো জায়গায় করেছি। তো এইভাবে আমরা কেমিক্যাল বন্ডটা ডিসকাস করব। তো আমাকে 1 মিনিট সময় দে, আমি একটু জল খাই, খেয়ে আমি এটা করছি। জল তেষ্টা পেয়েছে, জলের বোতলটাও নেই এখানে, দেখতে পাচ্ছি না। 1 মিনিট, আমি আসছি। আচ্ছা, আজকে আমরা কেমিক্যাল বন্ডের আয়নিক বন্ডের পার্ট সেটা নিয়ে আমরা আলোচনা করছি, মানে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করছি। দেখ, খুব সোজা ব্যাপার, ইজি করে আমি বলছি। কি কি ইনফরমেশন তোর লাগবে সেগুলো একটু দেখ। তো কেমিক্যাল বন্ডে প্রথম যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে কি না, কেন কেমিক্যাল বন্ডটা হবে, কেন? প্রথম প্রশ্ন এটাই জাগবে যে হোয়াই কেমিক্যাল বন্ডিং, কেন কেমিক্যাল বন্ডিংটা হওয়ার কথা। তো সে ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে কি না, টু গেইন স্টেবিলিটি অর গেইন নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কনফিগারেশন। কারণ দেখ, ইনার্ট গ্যাসগুলোই তো বেশি স্টেবল, তারা তো রিয়াকশনে পার্টিসিপেট করে না, তাহলে ইনার্ট গ্যাসের মতো হওয়াটাই ভালো। তাই কেমিক্যাল বন্ডের প্রথম যে টার্গেটটা যেটা, সেটা কিন্তু এটাই যে স্টেবিলিটি গেইন করা এবং ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন ডেভেলপ করা। আমি ডেফিনেশনে যাচ্ছি না, কিন্তু আমি তোকে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, যেটা অবশ্যই লাগবে, যে পয়েন্টগুলো তুই বাদ দিয়ে যেতে। তো স্টেবিলিটি গেইন করা মানে কি? স্টেবিলিটি মানেই হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি সিস্টেমে সবসময় কম করা। এনার্জি কমানো মানেই হচ্ছে স্টেবিলিটি। অ্যাটমস, মলিকিউল সবাই চায়, তুই অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিস, তুই যদি ইলেকট্রনকে জাম্প করিয়ে উপরের সেলে তুলে দিস, হায়ার এনার্জি সেলে যদি তুলে দিস, তাহলে সেই ইলেকট্রন জাম্প করে আবার ব্যাক করে নিচের সেলে চলে আসে। তার মানে একটা জিনিস পরিষ্কার, যে ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন বা অ্যাটম যাই হোক না কেন,
তারা সবাই কি চায়? তারা সবাই চায় যে তারা যেন লোয়ার এনার্জিতে থাকে, তারা এনার্জি যেন কমাতে পারে, তাদের পোটেনশিয়াল এনার্জি, তাদের নিজস্ব যে এনার্জি সেটা যেন কমাতে পারে। তো সেই জন্যেই, কমানোর জন্যেই কিন্তু অ্যাকচুয়ালি কমাতে পারলে তবেই কিন্তু বন্ডিংটা হবে। কারণ নর্মালি তারা কিন্তু এমন একটা ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে আছে যে ইনার্ট গ্যাসের কনফিগারেশন নেই এবং তারা স্টেবিলিটি পাচ্ছে না। তো টু গেইন স্টেবিলিটি এই জিনিসটা করে। প্রথম কথা হচ্ছে এটা, যখন বন্ড শুরু হয় তখন এই কথাগুলো দিয়েই শুরু হয়। এখন হবে কিভাবে কেমিক্যাল বন্ডটা, হবে কিভাবে, প্রসেসটা কিভাবে ডেভেলপ করে? দেখ, আমরা যদি দুটো অ্যাটমকে এরকম কাছাকাছি নিয়ে আসি, যেরকম ধর হাইড্রোজেন এবং ক্লোরিন, তাদের মধ্যে অনেক রকমের অ্যাট্রাকটিভ রিপালসিভ ফোর্স কাজ করবে। আমি এসব কথায় যাচ্ছি না যে কোভ্যালেন্ট বন্ড হবে, আয়নিক বন্ড হবে, এসব কথায় যাচ্ছি না। আমি জেনারেলাইজড হইতে তোকে বলছি যে দুটো অ্যাটম যদি কাছাকাছি আসে তাদের মধ্যে কিন্তু অনেক রকমের অ্যাট্রাকটিভ ফোর্স এবং রিপালসিভ ফোর্স কাজ করবে। স্বাভাবিক ব্যাপার। কেন কাজ করবে? কেন দেখ ভালো করে, কাজ করবে কেন দেখ। এই যে হাইড্রোজেন আর ক্লোরিন রাখা রয়েছে, তাতে কি না, নিউক্লিয়াস, একজনের নিউক্লিয়াস অফ হাইড্রোজেন আর ইলেকট্রনস অফ ক্লোরিন। কারণ দেখ, এর যে নিউক্লিয়াস এটা পজিটিভ, আবার এখানে যে ইলেকট্রন রয়েছে এটা নেগেটিভ, তাহলে এর পজিটিভের সাথে এর নেগেটিভের অ্যাট্রাকশন হবে। শুধু তাই কেন, আবার অ্যাট্রাকশন হবে নিউক্লিয়াস অফ ক্লোরিন অ্যান্ড ইলেকট্রনস অফ হাইড্রোজেন। তাহলে ইলেকট্রন যে হাইড্রোজেনের আছে তার সাথে এর সাথে আবার অ্যাট্রাকশন হবে। তাহলে অ্যাট্রাকশনের জায়গা অবশ্যই দুটো আছে। দুটো অ্যাটম যখন কাছাকাছি আসতে চাইবে নিশ্চয়ই সেখানে কিছু অ্যাট্রাকশনের জায়গা রয়েছে। তো অ্যাট্রাকশনের যেরকম জায়গা আছে, অ্যাট দ্য সেম টাইম রিপালশনেরও জায়গা রয়েছে। কারণ ইলেকট্রন তারাও আবার রিপেল করবে, আবার অ্যাটমের নিউক্লিয়াস তারাও আবার রিপেল করবে। তা সত্ত্বেও অ্যাটম দুটো কিন্তু দূর থেকে কাছাকাছি আসে। কিন্তু কাছাকাছি আসে মানে এরকম নয় যে একদম পুরো ঘাড়ে চেপে যায়। তার জন্য অনেক থিওরি আছে, অনেক কথা আছে। আমি পরের দিনকারও আমি এই জিনিসটাকে কন্টিনিউ বলবো, পরের দিনকারও বলবো, টোটাল ব্যাপারটা ছবির মতো হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাইছি, দুটো অ্যাটম যখন কাছাকাছি আসবে তাদের মধ্যে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স যেরকম কাজ করবে সেরকম রিপালসিভ ফোর্সও কাজ করবে। দুটো ব্যালেন্স করে সে কোনো একটা জায়গায় থাকবে যেখানে অ্যাট্রাকশন এবং রিপালশন দুটোকে ব্যালেন্স করে গেছে। আমি তোকে যদি ভালোভাবে দেখাই তাহলে দেখবি যে পোটেনশিয়াল এনার্জি যে জায়গাটায় সব থেকে কম, সেই ডিস্ট্যান্সেই কিন্তু দুটো অ্যাটম এসে দাঁড়িয়ে যাবে। দ্যাট ইজ কল্ড বন্ড ডিস্ট্যান্স। তো আমরা এখানে পোটেনশিয়াল এনার্জিকে কি করেছি না, Q1, দুজনের চার্জ Q1 Q2 ডিভাইড বাই R। তার মানে ডিস্ট্যান্সটা যদি বেশি হয়, ডিস্ট্যান্স যদি বাড়ে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কিন্তু কম হয়। পোটেনশিয়াল এনার্জির সাথে কিন্তু ডিস্ট্যান্সের অবশ্যই একটা ইনভার্স রিলেশনশিপ রয়েছে। আবার চার্জ যখন বাড়ে তখনও কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ে এবং কাছাকাছি থাকে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি সিস্টেমে লোয়ার করতে হয় তাহলে কিন্তু দুটো ব্যাপারকেই দেখতে হবে, দুটো ব্যাপারকেই আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। তো পোটেনশিয়াল এনার্জি কি কি বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট রয়েছে, সেই দুটো ডিপেন্ডেন্ট বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে Q1 Q2, একটা হচ্ছে R। এখন এই যে ব্যাপারগুলো, এই R ডিস্টেন্সটাকে কি করে আমরা ব্যালেন্স করব? ব্যালেন্স করার জন্য কি না, ব্যালেন্স করার জন্য দেখ, যে যখন দূরে আছে একটা অ্যাটম গুলো দূরে আছে, তখন কিন্তু তাদের মধ্যে এনার্জিটা মোটামুটি জিরো এনার্জির কাছাকাছি। এবার তারা কাছাকাছি আস্তে আস্তে একটা ডিস্টেন্সে, যেটা এই হচ্ছে অপটিমাম ডিস্টেন্স, মানে R0। এখানেই কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা কি না, পোটেনশিয়াল এনার্জি লোয়েস্ট। এবার তারপরে আরো কাছাকাছি এলে কিন্তু পোটেনশিয়াল এনার্জি তখন বেড়ে যাবে। মানে একটা পার্টিকুলার ডিস্টেন্সে কিন্তু পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম, সেই ডিস্টেন্সেই দুটো অ্যাটম এসে মেনটেন করবে পোটেনশিয়াল এনার্জি কোথায় সব থেকে কম। এখানে যেরকম এই R0 যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই কিন্তু পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম। এখানে অনেকটা নেগেটিভ হয়ে গেছে, এখানে অনেকটা নেমে গেছে
এবং এখানে সব থেকে এনার্জি কম। সেই জন্য অ্যাটম না থাকবে বিশাল দূরে, না থাকবে ভীষণ কাছে, একটা পার্টিকুলার ডিস্টেন্স মেনটেন করবে। সেই ডিস্টেন্সটাই হচ্ছে কি, চল আমরা দেখি সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, বন্ড লেন্থ। তাকেই বলে বন্ড লেন্থ। এই যে দুটো অ্যাটম যে একটা ডিস্টেন্সে এসেছে, সেই ডিস্টেন্সটাই হচ্ছে কি বন্ড লেন্থ, যেখানে কিনা পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। তো এখন কোথায় পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়, কখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয় না, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হতে গেলে দেখ, অ্যাট্রাকশন আর রিপালশন দুটো ইকুয়াল হতে হবে। দেখ তুই এই একটা পজিটিভ, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, তাদের মধ্যে আমি বলেছি অ্যাট্রাকশনও আছে, আবার তাদের মধ্যে রিপালশনও আছে, অ্যাট্রাকশনও আছে, রিপালশনও আছে। কিন্তু অ্যাট্রাকশন আর রিপালশন যখন ইকুয়াল হবে তখনই কিন্তু একটা ডিস্টেন্স থাকবে, সেই ডিস্টেন্সটাকে বলে কি বন্ড ডিস্টেন্স R0। কিন্তু যদি দেখা যায় যে অ্যাট্রাকশন গ্রেটার দ্যান রিপালশন হয়ে গেছে, অ্যাট্রাকশন যদি গ্রেটার দ্যান রিপালশন হয়, তাহলে কিন্তু তারা আরো আর যে ডিস্টেন্সটা আর কি, সেটা কিন্তু বন্ড ডিস্টেন্সের চাইতে বড় হয়ে যাবে। অ্যাট্রাকশন যদি বাড়ে তাহলে আর গ্রেটার দ্যান R0, আর যদি কমে যায়, যদি অ্যাট্রাকশনের চাইতে রিপালশন বেশি হয়ে যায়, তাহলে R0 ভ্যালু কিন্তু বেশি হয়ে যাবে, মানে বন্ড লেন্থটা বড় হয়ে যাবে। রিপালশন হচ্ছে তো বন্ড অ্যাটমগুলো দূরে দূরে সরে যেতে চাইবে, তো R0 তখন বড় হয়ে যাবে। আর যখন অ্যাট্রাকশনটা বেশি হবে তখন কিন্তু R0 ছোট হয়ে যাবে। আর যখন অ্যাট্রাকশন রিপালশন দুটোই ব্যালেন্স করে যাবে, তখন দুটো ইকুয়াল হয়ে যাবে, সেটাই হচ্ছে বন্ড লেন্থ। তো বন্ড লেন্থ হচ্ছে, মনে রাখবি, এমন একটা ডিস্টেন্স যে ডিস্টেন্সে দুটো অ্যাটম, তাদের মধ্যে ইলেকট্রন প্রোটন যা আছে তাদের মধ্যে অ্যাট্রাকশন রিপালশন করে মিউচুয়াল অ্যাট্রাকশন রিপালশনে ম্যাক্সিমাম স্টেবিলিটি পাবে, সব থেকে স্টেবিলিটি পাবে, পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম হবে। দ্যাট ইজ কল্ড বন্ড লেন্থ। এ নিয়ে আমরা পরেও বলবো, আপাতত আগে চল। তো এখানে একটা জিনিস আমি তোকে বলছি, আমি একটু চেঞ্জ করেছি কয়েকটা জিনিসপত্র, আমি তোকে এক্সট্রা একটু শেখাবো, কারণ 12-এ তোর কাজে লাগবে, পরবর্তীকালে তোর কাজে লাগবে। সেই জন্যে সব জিনিসই একটু একটু করে, সেকেন্ড টাইম যখন পড়ানো হয় তখন একটু একটু করে নতুন নতুন জিনিস শেখানো হয়। তো একটা জিনিস মনে রাখবি, যে যখন একটা অ্যাটম অনেকগুলো বন্ড করে তখন তার মধ্যে একটা ফেনোমেনা দেখা যায়, সেটাকে কি বলে না স্টেরিক হিন্ড্রেন্স। কি বলে, কি স্টেরিক হিন্ড্রেন্স। এটা অর্গানিকে এই টার্মটা খুব শুনতে পাবি। স্টেরিক হিন্ড্রেন্স মানে কি, গাদাগাদি। স্টেরিক হিন্ড্রেন্স মানে গাদাগাদি হয়ে যাচ্ছে, কেন গায়ে গায়ে হয়ে যাচ্ছে। তখন কি হয় না, অ্যাটম গুলো কিছুটা কিছুটা করে আউট অফ প্লেন হয়ে যায়, একটা উপরে উঠে যায়, একটা নিচের দিকে নেমে যায়। অনেকটা এরকম যে এই মিথাইলটা উপরে এই প্লেনে আছে, এটা নিচের দিকে নেমে গেছে, বিলো দা প্লেন হয়ে গেছে, বিলো হয়ে গেছে, এটা অ্যাবাভ দা প্লেন হয়ে গেছে, অ্যাবাভ হয়ে গেছে। তো যখন অ্যাটমগুলো কাছাকাছি আসে, যখন বন্ড করে, অনেকগুলো যখন বন্ড হয়, তখন কিন্তু কি হয় না, বন্ড কিন্তু কোনো কোনো বন্ড প্লেনে থাকে, কোনো কোনো বন্ড অ্যাবাভ দ্য প্লেন, আবার বিলো দ্য প্লেন হয়ে যায়। এটা এদের মধ্যে রিপালশনগুলোকে কমানোর জন্য অ্যাটমগুলো এটা করে। এটা হয় তখনই যখন বড় বড় গ্রুপগুলো যদি একসাথে কোনো কম্পাউন্ডের মধ্যে থাকে, এবং এই ফেনোমেনাটাকে বলে স্টেরিক হিন্ড্রেন্স। একে বলে স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য আরো অনেক ঘটনা ঘটে, আমি মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে আমি বলতে থাকবো। এবারে দেখ, যে আমাদের যে টাইপস অফ বন্ড আছে যেগুলো আমরা পড়তে চলেছি, স্ট্রং বন্ড কিছু কিছু আছে, এসব নিয়ে আমি আগে ডিটেলে আলোচনা করেছিলাম, কিন্তু এখন একটু একটু করে তোকে বলে যাচ্ছি। আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, মেটালিক বন্ড, এগুলোই সাধারণত স্ট্রং বন্ড, এবং এদের এনার্জি কত, 200 থেকে 400 কিলোজুল পার মোল বন্ড এনার্জি, 200 থেকে 400। আর উইক বন্ডের মধ্যে দুটো আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স এবং হাইড্রোজেন বন্ড। ভ্যান ডার ওয়ালস ফোর্স তো খুবই কম, 10-এর মধ্যে 10 থেকে 12, ম্যাক্সিমাম হয়তো এগুলো 40 পর্যন্ত দাঁড়ায়, 40 পর্যন্ত দাঁড়ায়, যা বইয়ের ইনফরমেশন আমি তোকে বলছি, 40 পর্যন্ত দাঁড়ায়। কিছু কিছু একটা ক্ষেত্রে হয়তো 60-70-তে যায়।
কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে 2 থেকে 40 মধ্যে দিজ আর নোন অ্যাজ উইক বন্ড। তো কিছু কিছু আছে আয়নিক, কোভালেন্ট, কোঅর্ডিনেট, মেটালিক, এগুলো সবই হচ্ছে স্ট্রং। আর উইক বন্ডের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স, হাইড্রোজেন বন্ড। ভ্যান ডার ওয়াল ফোর্স তোর মনে পড়বে যে আমি স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম তখন আমি ভ্যান ডার ওয়াল ফোর্স নিয়ে আলোচনা করেছিলাম, যেটা কিনা তোর আশা করি মনে আছে সে বিষয়টা, সেটার কথা আমি তোকে আবারও একবার আমি তোকে বলবো। এবারে দেখ, আমরা আয়নিক বন্ড নিয়ে আলোচনা করছি। আজকের বিষয়বস্তুটা কিন্তু আমরা আয়নিক বন্ডটাই নিয়ে আলোচনা করতে চাই, এখানে ফ্যাক্টরগুলো নিয়ে। তো এটা কার কার মধ্যে হয় না, একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে হয়, নতুন কোনো কথা নেই। কি না, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, গুরুত্বপূর্ণ কথাগুলো দেখতে থাক, ভাবতে থাক। কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, একজনের থেকে আরেকজনের কাছে ইলেকট্রন চলে যাবে। তো আয়নিক কম্পাউন্ড যখন ফর্মেশন হবে তখন তার কতগুলো স্টেপ থাকে, ভালো করে এই জায়গাটা বুঝে নে। সমস্ত আয়নিক কম্পাউন্ডগুলো কিন্তু এই তিনটে স্টেপের মধ্যে কিন্তু এই আয়নিক কম্পাউন্ডগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার ছোট ছোট পার্ট ওয়াইজ আরো স্টেপ থাকতে পারে, কিন্তু মেনলি তিনটে স্টেপের মধ্যেই এটা হবে। কি না, প্রথম কথা ক্যাটায়ন ফর্মেশন করতে হবে, দ্বিতীয় কথা অ্যানায়ন ফর্মেশন করতে হবে, এবং থার্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে ল্যাটিস ফর্মেশন করতে হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন এখান থেকে আসবে। তো ক্যাটায়ন তৈরি করা, অ্যানায়ন তৈরি করা, ল্যাটিস ফর্মেশন করা, দিস আর দ্য ইম্পর্টেন্ট 3 স্টেপস। এই তিনটে স্টেপের উপরে বেস করেই কিন্তু আয়নিক কম্পাউন্ডগুলো কিন্তু ফর্মেশন হবে। তো এখন প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, ক্যাটায়ন ফর্মেশন। ক্যাটায়ন ফর্মেশন কিভাবে হবে? সিম্পল ব্যাপার, লস অফ ইলেকট্রন। সোডিয়াম থেকে সোডিয়াম ক্যাটায়ন কি হবে Na+, তাহলে নিশ্চয়ই ইলেকট্রন এ লুজ করবে। অ্যানায়ন ফর্মেশন কিভাবে হবে না, গেন অফ ইলেকট্রন, Cl থেকে তুমি Cl মাইনাস করবে, তো কিভাবে, তাকে নিশ্চয়ই ইলেকট্রন গেন করতে হবে, গেন অফ ইলেকট্রন। 2 নম্বরে ফর্মেশন অফ ল্যাটিস। ল্যাটিস মানে হচ্ছে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, এগুলো কিন্তু অ্যাট্রাকশনে আলটিমেটলি এই যে কম্পাউন্ডটা তৈরি করছে মিনিমাম 1 মোল, তার জন্য যত এনার্জি রিলিজ করছে, এই যে মিনিমাম 1 মোল যে কম্পাউন্ডটা তৈরি হলো, দিস ইজ কল্ড ল্যাটিস। এটাকে বলে ল্যাটিস, এর নামই হচ্ছে ল্যাটিস। কারণ আয়নিক কম্পাউন্ড কখনো একটা হয় না, আয়নিক কম্পাউন্ডের কোনো মলিকুলার ফর্মুলা হয় না। আয়নিক কম্পাউন্ড অ্যাকচুয়ালি ওটা ফর্মুলা, ওটা কোনো মলিকিউল হিসাবে কখনো থাকে না, যে একটা NaCl এরকম থাকে না। সেই জন্য আয়নিক কম্পাউন্ডে কখনো মলিকুলার ওয়েট হয় না, ফর্মুলা ওয়েট। সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ওয়েট 23 প্লাস 35.5, দিস ইজ মলিকুলার ওয়েট নয়, এটা হচ্ছে কি না ফর্মুলা ওয়েট, ফর্মুলা থেকে ওয়েট। কারণ সোডিয়াম ক্লোরাইড তৈরি করলে কখনোই কিন্তু একটা সোডিয়াম ক্লোরাইড আলাদা করে থাকবে না, নেভার, কখনো এরকম থাকে না। তো সেই জন্যে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে মলিকিউল কথাটা কখনোই ইউজ হবে না। আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে মলিকিউল কথাটা ইউজ হয় না, ফর্মুলা কথাটা ইউজ হয়। ফর্মুলা ওয়েট, মলিকুলার ওয়েট কথাটা এসব লেখা যাবে না, আমরা যদিও লিখি কিন্তু এসব লেখা যায় না। তো আয়নিক বন্ড এটা কিসের ওপর ডিপেন্ড করে না, অলওয়েজ ফর্ম বিটুইন দ্য ডিফারেন্ট নেচার অফ এলিমেন্ট। এটা কিন্তু ডিফারেন্ট নেচার অফ এলিমেন্ট, যেরকম আমি তোকে বলছি ওয়ান শুড বি ক্যাটায়ন অ্যান্ড আদার শুড বি অ্যানায়ন। কে ক্যাটায়ন হবে কে অ্যানায়ন হবে সেটা তো ডিপেন্ড করবে। বা ওয়ান শুড বি মেটাল, আদার শুড বি নন মেটাল, একটা ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে, বা মেটাল নন মেটালের মধ্যে, অথবা লো আয়নাইজেশন এনার্জি অ্যান্ড হাই ইলেকট্রন অ্যাফিনিটি। এই দুটো কথা কিন্তু ভালো করে মনে রাখবি, যাদের সাথে যাদের হবে তারা একজন ক্যাটায়ন একজন অ্যানায়ন, একজন মেটাল একজন নন মেটাল বলতে পারিস। একজন লো আয়নাইজেশন এনার্জি মানে সহজে ইলেকট্রন ছেড়ে দেবে এরকম একজন, তার সাথে খুব তাড়াতাড়ি ইলেকট্রন নিতে পারবে এরকম একটা, তাদের মধ্যে যে বন্ডিং সেটাই হচ্ছে আয়নিক বন্ডিং এর ন্যাচারাল ফেনোমেনন। তো আয়নিক বন্ডে কি কি এনার্জি ইনভলভমেন্ট আছে, এখানে কি কি এনার্জি রিলেটেড ফ্যাক্টর রয়েছে একবার চল দেখে নি। কারণ আলটিমেটলি তো আমাকে এনার্জি কমাতে হবে, একটা বন্ড মানে কি এনার্জি সে কমাবে।
তো এনার্জি যদি কমাতে হয় তাহলে এনার্জির ইনভলভমেন্টটা দেখা দরকার। তো চল সেটা দেখছি, যে যখন ক্যাটায়ন তৈরি করা হবে তখন কিন্তু একটা এনার্জি লাগবে, সেটা কি আয়নাইজেশন এনার্জি। এটা হচ্ছে কি না পজিটিভ, তোমাকে দিতে হবে, এই এনার্জিটা তোমাকে সাপ্লাই করতে হবে। আর একটা কি ফরমেশন অফ অ্যানায়ন যখন হবে তখন গেইন অফ ইলেকট্রন, তখনও কিন্তু একটা এনার্জি, যদিও সেটা নেগেটিভ কিন্তু তবু এনার্জি রিলেটেড ফ্যাক্টর আছে, দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। এটা হচ্ছে আর একটা ফরমেশন অফ অ্যানায়ন, অ্যানায়ন ফরমেশনে ইলেকট্রন অ্যাফিনিটি, আরও একটা ফ্যাক্টর ফরমেশন অফ অ্যানায়ন, গেইন অফ ইলেকট্রন, দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। আর 3 নম্বর হচ্ছে যে ফরমেশন অফ ল্যাটিস। ল্যাটিস হওয়ার সময় সেখানেও আর একটা এনার্জি রিলেটেড ফ্যাক্টর আছে, দ্যাট ইজ ল্যাটিস এনার্জি। তাহলে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এনার্জি আর ল্যাটিস এনার্জি। আয়নাইজেশন এনার্জি এটা পজিটিভ, ইলেকট্রন অ্যাফিনিটি দিস ইজ নেগেটিভ, অ্যান্ড ল্যাটিস এনার্জি অলসো নেগেটিভ। তো সমস্ত অ্যাড করে, এগুলো সমস্ত অ্যাড করে যেন টোটাল, এগুলো অ্যাড করার পরে টোটালটা যেন নেগেটিভ হয়, তবেই কিন্তু আয়নিক বন্ড ফর্মেশন হবে। চল এগুলো আমরা দেখতে থাকি যে কিভাবে হতে পারে। একটা কথা আমরা বুঝে নিই যে ল্যাটিস এনার্জি বলতে কি বোঝায়। ল্যাটিস এনার্জি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে 1 মোল যদি তুই আয়নিক কম্পাউন্ড তৈরি করতে চাস ফ্রম আইসোলেটেড ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, তাহলে যতটা এনার্জি রিলিজ করবে, অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ, তুই Na প্লাস 1 মোল নিয়েছিস আর Cl মাইনাস 1 মোল নিয়েছিস, সেখান থেকে NaCl তৈরি হয়েছে 1 মোল, তাহলে এনার্জি তো কিছুটা বেরিয়ে আসবে, এনার্জি কিছুটা বেরিয়ে, এইটাকেই বলে ল্যাটিস এনার্জি। এরকম হাতি ঘোড়া কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে একটা সবসময় যখন বন্ডিং হয় তখন এরকম 3 ডাইমেনশনাল একটা ফিগার দেখানো রয়েছে, কারণ প্রচুর Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস সব যুগে যুগেই কিন্তু এটা হয়েছে। এটা তৈরি করার জন্য, তৈরি হতে গিয়ে যতটা এনার্জি রিলিজ করবে, যতটা এনার্জি বেরিয়ে যাবে, দ্যাট ইজ কল্ড ল্যাটিস এনার্জি। এখন আমাদের কাছে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। ধর আমরা HCl তৈরি করছি, HCl সলিড, মনে রাখবি সলিড, এসব জিনিস কিন্তু আজকাল কিন্তু HCl বলবে তো কোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের মধ্যে আপনি পড়াচ্ছেন কেন, ধর কিছু জানে না ফালতু, না এরম বলতে নেই। যা যুগ পড়েছে তা তোকে কিরকম ভাবে বোকা বানাবে তুই নিজেও জানিস না, আমিও জানি না। HCl সলিড, HCl সলিড ব্র্যাকেটে এস লেখা রয়েছে, HCl গ্যাস আলাদা, HCl সলিড এখানে দেখ। তো এক্ষেত্রে কিন্তু আয়নিক বন্ডের থ্রু দিয়েই কিন্তু এই সলিডটা তৈরি হবে। কিভাবে না, প্রথমে হাইড্রোজেন, তার থেকে H প্লাস তৈরি হবে, এনার্জি দিতে হবে, তারপরে অ্যানায়ন ফর্মেশন হবে, Cl একটা ইলেকট্রন খেয়ে Cl মাইনাস এনার্জি রিলিজ করবে, এনার্জি অ্যাবজর্ব মানে কি পজিটিভ, এনার্জি রিলিজ মানে কি নেগেটিভ। এবার তারপরে H প্লাস Cl মাইনাস এনার্জি এটাও রিলিজ, তাহলে ল্যাটিস এনার্জি। তো এই 3টে এনার্জি ফ্যাক্টর কিন্তু সবসময়তেই থাকবে, ইম্পর্টেন্ট এনার্জি ফ্যাক্টর। বাকি যেসব এনার্জি ফ্যাক্টর রয়েছে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা সাবলিমেশন এনার্জি, তাদের ভ্যালু খুব কম, তারা কখনো আয়নিক বন্ড হবে কি হবে না সেই ব্যাপারটাকে ডিটারমিন করতে পারে না। আমি তোকে বর্নেবার সাইকেল দিয়ে সব কথাই বলবো, কিন্তু প্রথমে চল আমরা এই আলোচনার মধ্যে কিছু কোশ্চেন আর কি কিরকম ধরনের সেটার কথা আমি একটু বলি। একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে তার আয়নিক ক্যারেক্টার কতটা আছে সেটা নানান রকম বের করার টেকনিক আছে, কিন্তু সব টেকনিকে সবগুলো বের করা যাবে না, বিভিন্ন রকমের কোশ্চেনের ভ্যারাইটি আছে, আমি তোকে দেখাবো। তো আয়নিক ক্যারেক্টারের কম্প্যারিজন মানে কার আয়নিক ক্যারেক্টার বেশি, কার আয়নিক ক্যারেক্টার কম, সেই কম্প্যারিজনটা কিভাবে করতে হয় না, কিছু জিনিস জানা থাকলে খুব সহজেই তুই কম্প্যারিজনটা করতে পারবি। এটা হচ্ছে কি ডেল্টা ইএন, মানে ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে তত তার আয়নিক ক্যারেক্টারটা বেশি। এগুলো আমি আরো অনেক ফ্যাক্টর রয়েছে, কিন্তু আমি প্রথম থেকে আমি জিনিসটা বলছি, এটা দিয়েই আর কি শুরু করলাম। তো আয়নিক ক্যারেক্টারটা প্রাইমারিলি ডিপেন্ডস অন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। যার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি হবে তার আয়নিক ক্যারেক্টার বেশি, যার ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স কম হবে তার আয়নিক ক্যারেক্টার কম।
এবারে দেখ যে মোর দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স মোর উইল বি আয়নিক ক্যারেক্টার অফ দ্য বন্ড। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে তার আয়নিক ক্যারেক্টার, বন্ডের আয়নিক ক্যারেক্টারও কিন্তু তত বেশি হবে। মোর উইল বি দ্য আয়নিক ক্যারেক্টার অফ দ্য বন্ড, যে কথা আমি তোকে আগেই বলেছি। এবারে দেখ যে তোকে যদি এই কটাকে অ্যারেঞ্জ করতে বলে, এই কটাকে অ্যারেঞ্জ করতে বলে কি কি না, LIF NAF KF RBF CSF, এদেরকে আয়নিক ক্যারেক্টার অনুযায়ী সাজাও। তোকে অনেক কিছু ভেজাল রুল ফুল এত কিছু ভাবার দরকার নেই, তোকে একটা পাতি কোশ্চেন দিয়েছে, ওগুলো যাব পরে যখন সেখানে আরো অনেক ফ্যাক্টর চলে আসবে, সেই সব ফ্যাক্টরগুলোর সাথে নিয়ে আলোচনা করব। কিন্তু আপাতত আয়নিক ক্যারেক্টার কি না, আয়নিক ক্যারেক্টার এখানে এগুলোর ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি যেটা নিয়ে আমরা বলবো, সেটা ডিফারেন্সটা অনুযায়ী আর কি, যার ডিফারেন্স বেশি তারই কিন্তু আয়নিক ক্যারেক্টারটা বেশি হবে। তো এখন এখানে যদি তুই দেখিস তাহলে এই যে এগুলো ফ্লুরিনের মনে রাখবি যে ইলেকট্রোনেগেটিভিটি স্কেলে ফ্লুরিন 4। কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যাবে। লিথিয়াম হচ্ছে 1, তারপরে হচ্ছে সোডিয়াম, তার পজিটিভিটি 0.9, পটাশিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 0.8, 0.7, 0.6। তো দেখা যাবে যে এই ডিফারেন্সটা সব থেকে বেশি হয়েছে কোথায় না, সিজিয়াম ফ্লুরাইডে। মানে সিজিয়াম হচ্ছে মোস্ট পজিটিভ এবং ফ্লুরিন তো সব ক্ষেত্রেই এক। তো ফ্লুরিন আর সিজিয়ামের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স করি তাহলে ডিফারেন্সটা সব থেকে বেশি হবে কিন্তু সিজিয়াম ফ্লুরাইডে। এবং তাই জন্যে এই অর্ডারটা কিন্তু কি হবে না, লিথিয়াম ফ্লুরাইড, তার চাইতে সোডিয়াম ফ্লুরাইড বেশি, পটাশিয়াম ফ্লুরাইড, রুবিডিয়াম ফ্লুরাইড, সিজিয়াম ফ্লুরাইডের পর্যন্ত অর্ডার। কারণ উপর থেকে নিচে এলে ইলেকট্রো পজিটিভিটি ইনক্রিজ করে। তাহলে লিথিয়াম থেকে ইলেকট্রো পজিটিভিটি যদি তুই বলিস, লিথিয়াম চাইতে সোডিয়াম ইলেকট্রো পজিটিভ, সোডিয়ামের চাইতে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এ বেশি যদি পজিটিভ হয় তাহলে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা এর ক্ষেত্রে সব থেকে বেশি হবে। তো যে পজিটিভ আর একজন নেগেটিভ সব থেকে বেশি হবে, তাহলে কি হবে না, আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি কিন্তু সিজিয়াম ফ্লুরাইড হবে। সিম্পল ইজি দিয়ে আমরা শুরু করলাম। এবারে দেখ তোকে যদি এটা বলে বা তোকে যদি এগুলো এটা বলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, তাহলে আয়নিক ক্যারেক্টার যেটা তার যে অর্ডার, যদি আয়নিক ক্যারেক্টার কার সব থেকে বেশি কার সব থেকে কম এটা হয়, তাহলে আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে ফ্লুরিনের এই ক্লোরিনের এখানে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ক্লোরিন সব থেকে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে অর্ডারটা কি হবে না, অর্ডারটা কি হবে না, অর্ডারটা হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড সব থেকে বেশি আয়নিক, তারপরে সোডিয়াম ব্রোমাইড, তারপরে সোডিয়াম আয়োডাইড, কারণ ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভিটি সেই জন্য। ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়াম আয়োডাইড। তো এখানে ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ম্যাগনেসিয়ামটা সেম আছে, তাহলে ম্যাগনেসিয়ামটা সেম থাকলে ম্যাগনেসিয়াম ফ্লুরাইড সব থেকে বেশি আয়নিক, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তারপরে ম্যাগনেসিয়াম আয়োডাইড, এভাবে হবে। এগুলো জাস্ট ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সকে আইডিয়া করে আমরা এটা ডিফারেন্সটা থেকে বলতে পারি যে কার আয়নিক ক্যারেক্টার বেশি, তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। এইবার একটা তোকে জিনিস বলি যেটা আজকাল এটা নিয়ে অনেক চর্চা হয়, যে হিট অফ ফরমেশন। যেহেতু তুই থার্মোডাইনামিক্স পড়ছিস, থার্মোডাইনামিক্স আমি অনেক দিন ধরে পড়িয়েছি থার্মোডাইনামিক্স তোকে, তো সেই থার্মোডাইনামিক্স যেহেতু তুই পড়েছিস নিশ্চয়ই তোর কাছে সমস্ত মানে পিডিএফ পিপিটি সবই, পিডিএফ ভিডিও সবই থাকার কথা। থার্মোডাইনামিক্স থেকে আমি ভিডিও দিতে শুরু করেছিলাম। তো যদি তুই এখানে দেখিস তাহলে দেখতে পাবি যে দুটো টার্ম দেওয়া আছে, একটা হচ্ছে কি হিট অফ ফরমেশন, আর একটা হচ্ছে ল্যাটিস এনার্জি। এ দুটো কি ডিফারেন্স কি, ল্যাটিস এনার্জি আর হিট অফ ফরমেশন? তো ল্যাটিস এনার্জি আর হিট অফ ফরমেশন তাদের মধ্যে ডিফারেন্স কি?
এটা হচ্ছে কি হিট অফ ফরমেশন। কি না, হিট অফ ফরমেশন মানে হচ্ছে যে ওই কম্পাউন্ডটা, একটা কম্পাউন্ড তাদের যে এলিমেন্ট তার থেকে পুরোপুরি ওটাকে তৈরি করতে গেলে যতটা এনার্জি লিবারেট করে তাকে বলে হিট অফ ফরমেশন। ধর তুই সোডিয়াম ক্লোরাইড তৈরি করছিস, তো সোডিয়াম আর ক্লোরিন রিয়াকশন করে তুই সোডিয়াম ক্লোরাইড তৈরি করবি, যতটা এনার্জি তো লিবারেট করবে তাকেই বলে হিট অফ ফরমেশন। এলিমেন্টাল স্টেট থেকে ওই কম্পাউন্ডটা তৈরি করলে যতটা এনার্জি লিবারেট করে তাকে বলে হিট অফ ফরমেশন। কিন্তু ল্যাটিস এনার্জি তা নয়। ল্যাটিস এনার্জি হচ্ছে কি না, আয়নগুলোর থেকে করসপন্ডিং যদি ওই কম্পাউন্ডটা বানাস তাহলে যতটা এনার্জি লিবারেট করে সেটাই হচ্ছে, তাকে বলে ল্যাটিস এনার্জি। দেখ ল্যাটিস এনার্জি, দেখ এখানে মাঝখান দিয়ে দাগ আছে, দাগটা পড়ে। Energy released when 1 mole of a compound is formed from isolated gaseous ions. Gaseous ion থেকে মানে Na+Cl- এগুলোর থেকে যখন তুই 1 মোল একটা কম্পাউন্ড তৈরি করছিস তখন যে এনার্জিটা রিলিজ করছে সেই এনার্জিটা রিলিজটা যেটা তাকেই বলা হয় ল্যাটিস এনার্জি। কিন্তু এনার্জি চেঞ্জ when 1 mole of compound is formed from its elements, নট আয়নস। এখানে কিন্তু আয়ন আছে, এখানে কিন্তু এলিমেন্ট আছে ইন পিওর অ্যান্ড স্টেবল ফর্ম। আমি এখানে রিয়াকশনটা লিখে দিয়েছি, দেখাচ্ছি তোকে। এই যে হিট অফ ফরমেশন মানে কি, সোডিয়াম থেকে এবং ক্লোরিন থেকে যখন তুই তৈরি করছিস সোডিয়াম ক্লোরাইড, আর এটা ল্যাটিস এনার্জি মানে কি H+Cl- বা তুই Na+Cl- NaCl যাই খুশি লিখিস না কেন, এটা কিন্তু তুই খেয়াল রাখবি দুটো জিনিস কিন্তু আলাদা। Na+Cl- থেকে NaCl তৈরি করা, আর Na আর ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন তার থেকে NaCl তৈরি করা, দুটোর কিন্তু এনার্জি ডিফারেন্স আছে, দুটো এনার্জি একই রকমের নয়। সেটা বর্ন-হেবার সাইকেল দেখলেই তুই বুঝতে পেরে যাবি যে দুটোর ডিফারেন্সটা কোথায় আছে। তো সেই জন্যে আমরা বর্ন-হেবার সাইকেলের কথা বলছি। বর্ন-হেবার সাইকেলে ল্যাটিস এনার্জি কিভাবে বের করতে হয় সেটার কথা আমি তোকে বলছি। ধর সোডিয়াম এবং হাফ ক্লোরিন দিয়ে সোডিয়াম ক্লোরাইড হয়েছে, তো তাতে টোটাল যে এনার্জি চেঞ্জ, সেই টোটাল এনার্জি চেঞ্জ কি কি না, প্রথম কথা সোডিয়াম থেকে কিন্তু একটা ইলেকট্রন বের করা যায় না। দেখ বেসিক কিছু জিনিস জানতে হয়, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করা যায় না। যখন তুই ইলেকট্রন বের করতে চাইবি তখন সেটা গেসিয়াস ফর্মে থাকা চাই। তাই সোডিয়াম থেকে সাবলিমেশন এনার্জি দিয়ে সোডিয়াম গ্যাস বানাতে হবে। সোডিয়াম থেকে সাবলিমেশন এনার্জি দিলাম, সোডিয়াম গ্যাস হলো। তাতে আয়নাইজেশন এনার্জি দিলাম, সোডিয়াম প্লাস হয়ে গেল। এবার এখানে ক্লোরিন আছে Cl2, ক্লোরিন মানে কি Cl বন্ড আছে, কিন্তু আমার তো এখানে Cl দরকার, তাই আমাকে কি করতে হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিতে হবে তার হাফ, কারণ আমার এখানে একটা ক্লোরিন দরকার, এই একটা ক্লোরিন দরকার। তো একটা ক্লোরিন দরকার, হাফ অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তারপরে আমি একটা ইলেকট্রন ওতে অ্যাড করব, ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে Cl- হলো। এই সোডিয়াম প্লাস এবং Cl- এরা যখন জুড়লো তখন যেটা হলো ল্যাটিস এনার্জি। আর Na এবং Cl2 সরাসরি যে রিয়াকশন করে যেটা NaCl তৈরি করছে সেটা হচ্ছে হিট অফ ফরমেশন। এটা দেখতে পাচ্ছিস আলাদা, আর এটা দেখতে পাচ্ছিস আলাদা। তাহলে ল্যাটিস এনার্জি এবং হিট অফ ফরমেশন যদি তুই আলাদা করে বিষয়টা জানিস তাহলে অটোমেটিক্যালি তুই এই কাজটা করতে পারবি। কারণ অনেকেই ব্যাপারটা গুলিয়ে ফেলে, অনেকেই বুঝতে পারে না যে ল্যাটিস এনার্জি আর হিট অফ ফরমেশন ব্যাপার দুটোর মধ্যে তফাৎ কোথায় রয়েছে। আসলে Na+Cl- তুমি তৈরি করেছো, তার আগে তো অনেক কিছু ঘটনা ঘটিয়েছো, তারপরে তো Na+Cl- তৈরি হয়েছে, তো সেগুলো জুড়ে গিয়ে NaCl তৈরি হচ্ছে। তো এই ল্যাটিস এনার্জি, তার মানে কত রকমের হিট অফ ফরমেশনের মধ্যে তো কত রকম এনার্জি রয়েছে। হিট অফ ফরমেশন তো সেটা তো একটা স্টেপেই তো এটা হিট অফ ফরমেশন হয়েছে, তাহলে এইগুলো সব জুড়লে তবে হিট অফ ফরমেশনের সমান হবে। দেখ ভালো করে যে আমরা যদি সব হিট অফ সাবলিমেশন, আয়নাইজেশন এনার্জি, বন্ডিং এনার্জি বাই 2, ইলেকট্রন অ্যাফিনিটি, ল্যাটিস এনার্জি, এই সব এনার্জি ওটা তো একটা স্টেপে। দেখ Na আর হাফ Cl2 NaCl,
কিন্তু এটা করতে গেলে সোডিয়ামকে চেঞ্জ করতে হবে, এইসব করতে হবে, ক্লোরিনকেও চেঞ্জ করতে হবে, করে টোরে তারপরে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই সমস্ত এনার্জিগুলো তো এই ডেল্টা এইচ এফ এর মধ্যেই রয়েছে। রিয়াকশন করাতে গেলে তো সরাসরি সোডিয়াম আর ক্লোরিন জুড়ে গিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে না। তাহলে পার্ট এনার্জি, সাবলিমেশন, আয়নাইজেশন এনার্জি, বন্ড ডিস্ট্রিবিউশন, ইলেকট্রন অ্যাফিনিটি, ল্যাটিস এনার্জি, সবগুলোকে যদি অ্যাড করি তবেই কিনা যে এনার্জিটা হবে সেই এনার্জিটাই কিন্তু হিট অফ ফর্মেশন। এবং এখান থেকে হিট অফ ফর্মেশন যদি জানা থাকে বা আদার ভ্যালুগুলো জানা থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ল্যাটিস এনার্জির ভ্যালুটা বের করতে পারবো। কোনো সেই অর্থে প্রবলেমের কিছু নেই, ল্যাটিস এনার্জি ভ্যালুটা আমরা ইজিলি ডিটারমিন করতে পারবো। তো এটা গেল যে বর্নেবার সাইকেল ইউজ করে ল্যাটিস এনার্জিটা আমরা কিভাবে বের করব। কিন্তু ল্যাটিস এনার্জি আমার বের করার প্রসিডিওর জানলাম, কিন্তু আমাকে পরীক্ষার সময় যে কোশ্চেন দেবে তাতে বের ফের করার ব্যাপার নেই। আমাকে এমন ধরনের কোশ্চেন দেবে যেখানে কিনা ল্যাটিস এনার্জি কি কি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, এই সমস্ত ব্যাপারগুলো লাগবে। তো সেই জন্যে একটু অন্যদিকে চলে যেতে হবে, আমাদেরকে থিওরিটিক্যাল আসপেক্টটা ক্লিয়ার করতে হবে, প্র্যাকটিক্যাল ব্যাপারটা কিন্তু অত এখানে দরকার পড়বে না। তো ল্যাটিস এনার্জি সেই জন্য কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। প্রথম কথা, চার্জ অন দ্য আয়ন, আয়নের উপরে যে চার্জ আছে তার উপর ডিপেন্ড করবে। সোডিয়ামের উপরে একটা প্লাস আছে, ক্যালসিয়ামের উপরে দুটো প্লাস আছে, কি অ্যালুমিনিয়ামের উপরে তিনটে প্লাস আছে, তার উপরে কিন্তু বিষয়টা ডিপেন্ড করবে, অবশ্যই ডিপেন্ড করবে। চার্জ অন দ্য আয়ন্স। আর কি, সাইজ অন দ্য আয়ন্স, মানে সাইজ ছোট হবে না বড় হবে। অনেক সময়তে অনেক কনফিউশন অ্যারাইজ করবে, আমি তোকে সব কথা বলে দিচ্ছি, কনফিউশন কিছুই অ্যারাইজ করবে না, আমি তোকে বলছি। সেটা হচ্ছে চার্জ যদি বেশি হয় চার্জের সাথে কি না ডাইরেক্টলি প্রপোর্শনাল, চার্জের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল ল্যাটিস এনার্জি বাড়বে। আর সাইজ যদি কম হয় ল্যাটিস এনার্জি বাড়বে। তো চার্জ আর ল্যাটিস এনার্জির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সাইজের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু অনেক দুটোই যদি সাপোর্ট করে তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু অনেক সময় এরকম হয় যে চার্জও কমছে আবার সাইজও কমছে, তাহলে চার্জ কমলে ল্যাটিস এনার্জি কমে যাওয়ার কথা, আবার সাইজ বাড়লেও কিন্তু ল্যাটিস এনার্জি সাইজটা ধর কমছে, তাহলে একজনের জন্য ল্যাটিস এনার্জি বাড়ার কথা আর একজনের জন্য কমার কথা। তাহলে আমি কোন ব্যাপারটাকে গুরুত্ব দেব? অনেক সময় এরকম হতে পারে যে চার্জ বলছে যে ল্যাটিস এনার্জি বেশি হচ্ছে, সাইজ বলছে যে ল্যাটিস এনার্জি কম হচ্ছে, তো আমি কোনটাকে বেশি গুরুত্ব দেব? তো সব সময়ের জন্যই আমি তোকে একটাই কথা বলবো যে এরকম বহু জায়গায় তুই হবে, বিটুইন চার্জ অ্যান্ড সাইজ চার্জ ইজ ডোমিনেটিং ফ্যাক্টর। যদি দেখা যায় যে দুজনেই সাপোর্ট করছে, চার্জ বেশি ল্যাটিস এনার্জি বেশি, সাইজ কম ল্যাটিস এনার্জি বেশি, কিন্তু চার্জ বেশি কিন্তু সাইজটাও বেশি হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে চার্জের ক্ষেত্রে ল্যাটিস এনার্জিকে সাপোর্ট করছে, ল্যাটিস এনার্জি সাইজের ক্ষেত্রে সাপোর্ট করছে না, এরকম যদি হয় তাহলে সবসময় চার্জ দেখেই কিন্তু তুই বিচার করবি। যখন চার্জটা এক হয়ে যাবে তখন কিন্তু তুই সাইজের ব্যাপারটা তখন কনসিডারেশনের মধ্যে আসবি। সাইজ এমনি দেখার দরকার নেই, চার্জটাই প্রাইমারি দেখবি। ধর আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, ধর তুই বোঝার চেষ্টা কর আমার কথাটা, যে এসব জিনিসপত্রগুলো কিন্তু ভালোভাবে বুঝলেই হবে। এখানে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোর জন্য আলোচনা করার জন্য কিন্তু আমি রিভিশন মেরেছি। তো ধর তোকে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এসব দিয়েছে, তো ল্যাটিস এনার্জির অর্ডার সাজাতে বলেছে। তো সোডিয়ামের ওপরে +1 চার্জ আছে, ম্যাগনেসিয়ামের উপর +2 চার্জ আছে, অ্যালুমিনিয়ামের +3 চার্জ আছে। তো চার্জ যত বাড়ছে তত কিন্তু ল্যাটিস এনার্জিটাও অটোমেটিক্যালি বাড়বে। NaCl তার চাইতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বেশি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বেশি। এই যে এটা বলার জন্য আমাকে কিন্তু সাইজের ব্যাপারটা দেখার দরকারই নেই, কারণ চার্জ যেখানে ইম্পর্টেন্ট ব্যাপার, চার্জ যেখানে ঠিক করে দিচ্ছে সেখানে কিন্তু সাইজের ব্যাপারটা আমার কনসিডারেশনের মধ্যে আসবেই না। ল্যাটিস এনার্জির অর্ডার সাজাতে গেলে সেই জিনিস আমার লাগবেই না। ল্যাটিস এনার্জি অর্ডার সাজানোটা কেন দরকার, অনেক বেশি কেন দরকার, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট থেকে সলিডিটি থেকে শুরু করে সমস্ত কেসে কিন্তু ল্যাটিস এনার্জির ব্যাপারটা চলে আসবে। তুই তাহলে বলবি যে ল্যাটিস এনার্জি দিয়ে যদি সব হয়ে যায় ফ্যারাডেস রুল আমি কি করবো? ফ্যারাডেস রুল নিয়ে আপনি কি বলছেন বুঝতে পারছি না। না, এরকম বলতে নেই। বিষয়টা হচ্ছে যে ফ্যারাডেস রুলটা কখন অ্যাপ্লাই করা হবে সব কথাই আমি তোকে বলবো। তুই তো ল্যাটিস এনার্জি পড়ছিস, সেটা তো আগে বোঝার চেষ্টা কর।
তো ল্যাটিস এনার্জি, এবারে ধর তোকে দিল লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। তো ল্যাটিস এনার্জি উপরে প্রপোর্শনাল টু চার্জ আর নিচে হচ্ছে সাইজ। তো সাইজ কম মানে ল্যাটিস এনার্জি বেশি। তো এখানে চার্জ এটা একই হয়, লিথিয়াম +1, সোডিয়াম +1, পটাশিয়াম +1, রুবিডিয়াম +1, চার্জটা সেম। এখন তোকে দেখতে হবে যে সাইজটা কার কম আছে, তার ল্যাটিস এনার্জি বেশি হবে। তাই তখন ল্যাটিস এনার্জি যখন তুই ভাবতে যাবি, তখন লিথিয়াম ক্লোরাইডের বেশি হবে, সোডিয়াম ক্লোরাইড তারপরে, পটাশিয়াম ক্লোরাইড তারপরে, রুবিডিয়াম ক্লোরাইড তারপরে। তাহলে চার্জের ফ্যাক্টরটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যখন চার্জ এক হয়ে যাবে, চার্জের কোনো ডিফারেন্স থাকবে না, তখনই কিন্তু আমরা সেখানে সাইজের ব্যাপারটা কনসিডারেশনের মধ্যে রাখবো। এটাই তুই মনে রাখবি। ল্যাটিস এনার্জির ক্ষেত্রে যেহেতু দুটো ফ্যাক্টর রয়েছে, তাই দুটো ফ্যাক্টর দুজনেই সাপোর্ট করলে আলাদা কথা, অপোজিং হিসাবে সাপোর্ট করলে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চার্জ এবং ডোমিনেটিং ফ্যাক্টর হচ্ছে চার্জ। সাইজ, তুই বলি কেন ডোমিনেটিং ফ্যাক্টর চার্জ বেস করবো আমি সাইজটাকে ডোমিনেটিং ফ্যাক্টর বলে, আমি জানতো না, এসব বলতে নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, সাইজটা আর কততে চেঞ্জ হয় বল তুই, সাইজটা কত চেঞ্জ হয়? সাইজ 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম, 2 অ্যাংস্ট্রম, 10 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম চেঞ্জ হবে, অ্যাংস্ট্রমে চেঞ্জ হবে, 10⁻⁸ সেন্টিমিটার অ্যাংস্ট্রমে চেঞ্জ হবে। সাইজের আর কত ডিফারেন্স হবে? একটা একটা ছোট্ট, একটা তো এরকম বড় থালার মতো মাথায় করে নিয়ে যাচ্ছিস, এরকম হবে? কোনোদিন হবে না। চার্জটা কি একটা +1 চার্জ তার ডাবল হয়ে যেতে পারে, +2, +3, চার্জ অনেক বেশি হয়ে যায়, চার্জের মাল্টিপ্লিকেশন। তো তাহলে দুটো আয়নের চার্জ Q1 Q2, তো ক্যাটায়ন অ্যানায়ন দুজনের আয়নের চার্জ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা তো ইম্পর্টেন্ট হবেই, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো ল্যাটিস এনার্জি ফ্যাক্টরস অ্যাফেক্টিং ল্যাটিস এনার্জি, সেটার কথা আমি তোকে বললাম। তার মানে তুই যদি ল্যাটিস এনার্জি কম্পেয়ার করতে চাস, তাহলে খুব সিম্পল ব্যাপার, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ফ্লুরাইড, ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, অ্যালুমিনিয়াম ফ্লুরাইড অনেকবার পরীক্ষায় দিয়েছে। তো তুই এই কনসিডারেশনের মধ্যে তুই এটা বলে দিতে পারবি, এমন কিছু ব্যাপার নয়, কারণ সোডিয়াম +1, ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3 অলরেডি উই হ্যাভ ডিসকাসড। তাহলে এইটা Na2O, MgO, Al2O3, এখানে সোডিয়াম +1, ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3, তাহলে এইগুলো কিন্তু খুব সহজেই কিন্তু তুই করতে পারি বেশি। যখন চার্জ এক হয়ে যাবে তখন তুই সাইজের ব্যাপারটা দেখবি, সাইজ ব্যাপারটা ভুলেই যা, সাইজ ব্যাপারটা দেখতেই হবে না। যদি চার্জ এক হয় তখনই তুই কেবলমাত্র সাইজের ব্যাপারটা কনসিডারেশনের মধ্যে রাখবি। ল্যাটিস এনার্জি কম্পেয়ার করা বা অর্ডার সাজানো, ছোট ছোট কোশ্চেন দেয় আজকাল, বড় কোশ্চেন দেয় না, ছোট ছোট কোশ্চেন দেয়, ছোট ছোট কনসেপচুয়াল কোশ্চেন ভিতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেয়। তো আইডিয়া ক্লিয়ার হলে, চ্যাপ্টার ভালো করে পড়লে তুই দেখবি মজাদার লাগবে, তুই সব প্রশ্নের অ্যান্সার পাবি। তো তোকে যদি এই প্রশ্নটা দেয় যে NaCl আর MgO একে তুই কম্পেয়ার করতে, যে কার ল্যাটিস এনার্জি বেশি, তাহলে তুই কি বলবি আমাকে বল। আমরা কিন্তু আলোচনা করছি, আমাদের তো ক্লাসটা এখন অন্যরকম হয়ে গেছে, আমরা কিন্তু জাস্ট চ্যাপ্টার পড়ানো নয়, কোশ্চেন কি ধরনের আসে সেটা নিয়ে আসবে। NaCl MgO এইটাতে কার ল্যাটিস এনার্জি বেশি আমাকে বল, যে কেউ বল, দেখি কারা আছে আজকে। একদম ঠিক বলেছিস, স্বাভাবিক ব্যাপার, কারণ চার্জের ডিফারেন্স যেখানে আছে সেটাই তো গুরুত্বপূর্ণ। সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে সোডিয়াম Na+Cl- একটা করে পজিটিভ এবং নেগেটিভ আছে, চার্জের মাল্টিপ্লিকেশন হওয়া মানে ম্যাগনেসিয়ামে +2 এবং -2, তো অনেক বেশি অ্যাট্রাকটিভ ফোর্স ওদের মধ্যে থাকবে এবং তাদেরকে সেপারেট করতে গেলে বেশি এনার্জি লাগবে, সব তৈরি হওয়ার সময়ও বেশি এনার্জি লিবারেট করবে। তো পরিষ্কার চার্জ অফ দ্য আয়ন সাইজ অফ ম্যাগনেসিয়াম অক্সাইডের কিন্তু ল্যাটিস এনার্জি বেশি হবে। খুবই সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার, বোর্ডসের কোশ্চেন, অত জটিলতার মধ্যে কিছু নেই। দেখ, ল্যাটিস এনার্জি পড়লে সেখানে কিন্তু তার সাথে সাথে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে কি না, সলিউবিলিটি। এখন এই সলিউবিলিটি সেটা আমরা কিভাবে ঠিক করি, কিভাবে বুঝি, কারণ আমাদের সলিউবিলিটি নিয়ে প্রশ্ন দেয় যে সলিউবিলিটির অর্ডার সাজাও, ইত্যাদি সাজাও, কে কিসে সলিউবল হবে বলো। তো আমরা যেহেতু আয়নিক কম্পাউন্ড পড়ছি, তাই আয়নিক কম্পাউন্ডগুলো
সলিউবল হবে যে, তো সলিবিলিটি হচ্ছে একটা প্রসেস, সলিবিলিটি হচ্ছে একটা প্রসেস যেখানে কিনা সলিউট আর সলভেন্ট মলিকিউল তারা একে অপরকে, সলভেন্টগুলো সলিউটকে সারাউন্ড করবে। মানে কি না, সলিউট যখন তুমি সলভেন্টের মধ্যে দেবে তখনই কিন্তু কি হবে না, সলিউটের পার্টিকেলসগুলোকে আলাদা করে সারাউন্ড করবে, হুইচ ইজ নোন অ্যাজ সলভেশন। এটাই গুরুত্বপূর্ণ বিষয়, সলভেশন। তো এই সলভেশন যখন হবে তখন কি হবে না, দেখ আয়নিক কম্পাউন্ডগুলো সবসময় কি, তারা পোলার। পোলার মানে কি, সেখানে নেগেটিভ পজিটিভ আছে। তো এখন লাইক ডিজলভস লাইক, এই কথাটাই আমরা সবসময় মাথায় রাখবো যে যদি পোলার হয় তাহলে ডিজলভস ইন পোলার সলভেন্ট, আর নন পোলার হলে dissolves in নন পোলার সলভেন্ট। নন পোলার হলে তো আয়নিক তো পোলারই হবে, আয়নিক তো সবসময়, তার মধ্যে তো ইলেকট্রনের আয়নিক কম্পাউন্ডস অলওয়েজ পোলার ইন নেচার, তাদের মধ্যে নেগেটিভ পজিটিভ Na+, Cl-, এরাই জুড়ে তো এটা তৈরি করেছে, তার মধ্যে নিশ্চয়ই পোলারিটি থাকবে। তো সো আয়নিক কম্পাউন্ডস আর সলিউবল ইন পোলার, সলিড না সলভেন্ট। তো আয়নিক কম্পাউন্ড গুলো যেহেতু পোলার হয় তাই তারা সবসময় কিন্তু পোলার সলভেন্টের মধ্যে ডিজলভ করবে, সিম্পল ব্যাপার। জল বা অ্যালকোহল বা এরকম টাইপের অ্যাসিড, এরকম টাইপের যেসব কম্পাউন্ড গুলো থাকবে তার মধ্যে। এখন এই যে ডিজলভ করার সময় জেনারেলি আমরা ওয়াটারটাকেই সলভেন্ট হিসাবে কনসিডার করি, যাবতীয় প্রশ্নগুলো ওয়াটার রিলেটেড দেয়। তো সেখানে কিন্তু হাইড্রেশন এবং হাইড্রেশন এনার্জির একটা ইম্পর্টেন্ট ব্যাপার থেকেই যাচ্ছে। হাইড্রেশন মানে নর্মাল যে কোনো সলভেন্টের ক্ষেত্রে আমরা সলভেশন বলি, কিন্তু যখন সলভেন্টকে ওয়াটার হিসাবে ট্রিট করি, যে প্রসেসটা, যে ওয়াটার যখন ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে, সেই প্রসেসটার নাম হচ্ছে কি, হাইড্রেশন। এবং এই যে হাইড্রেশন, তাতে কি হবে না, সলিউট, প্রসেস অফ সারাউন্ডিং সলিউট উইথ ওয়াটার। সবসময় সলিবিলিটিতে যত কঠিনই কোশ্চেন দিক, যাই দিক না কেন, অর্ডার সাজাতে দিক, যাই জিজ্ঞাসা করুক না কেন, বেসিক ইনফরমেশনটা হচ্ছে এটাই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তার চারিধারে সলভেন্ট মলিকিউলগুলো ঠিকঠাক ঠিকঠাক আসছে কিনা, ঠিকঠাক চারিদিকে সারাউন্ড করছে কিনা, তার উপরেই কিন্তু সমস্ত প্রসেসটা ডিপেন্ড করবে। আমি তোকে আগে গিয়ে সেই জিনিসটাই বুঝিয়ে দিচ্ছি, যাতে করে কোনোদিনই সলিবিলিটি নিয়ে তোর মধ্যে কোনো কনফিউশন অ্যারাইজ না করতে পারে, সলিবিলিটি রিলেটেড প্রশ্নগুলো যাতে করে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তুই হাইড্রেশন বা সলভেশন যাই বলিস না কেন, তার মধ্যে কিন্তু সবসময় একটা এনার্জির ইনভলভমেন্ট, সবসময় অ্যাট্রাকশন মানে হচ্ছে কিছু এনার্জির ইনভলভমেন্ট। তো এখানেও তাই এনার্জির ইনভলভমেন্ট আছে। তো সলভেশন যখন হয় সেই প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক, মানে এনার্জি সবসময় রিলিজড হয়। আজকে ধর সোডিয়াম প্লাস তার চারিধারে যখন ওয়াটার মলিকিউল আসবে, দিস ইজ কল্ড সলভেশন। এবং এটা হওয়ার জন্য এনার্জি কি হবে না, এনার্জি রিলিজড হবে, এক্সোথার্মিক। তাহলে সলিবিলিটি, সলভেশন এনার্জি যেরকম এক্সোথার্মিক, হাইড্রেশন এনার্জি অবভিয়াসলি এক্সোথার্মিকই হবে, কারণ অন্য সলভেন্টের জায়গায় যদি ওয়াটার ইউজ করি তাহলেই একমাত্র হাইড্রেশন হয়। তো এখানেও সেই এনার্জি রিলিজ করবে, এক্সোথার্মিক মানে এনার্জি রিলিজ করা। তো এই যে এনার্জি রিলিজ করছে সেই এনার্জিটাই কি কাজে লাগবে না, আসলে Na+Cl- এরা একে, ভালো করে বোঝার চেষ্টা কর, দিস ইজ ইম্পর্টেন্ট, যে Na+Cl- এরা কিন্তু স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্সে কিন্তু তারা একে অপরের সাথে অ্যাটাচড হয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত অ্যাটাচড হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা সলিবল হবে না। Na+ এবং Cl- কে সেপারেট করে দিতে হবে, সেপারেট করতে হবে, ক্যাটায়ন অ্যানায়নকে সেপারেট করতে হবে। তো সেপারেট করার জন্য তো এনার্জি লাগবে। তো এনার্জিটা কোথা থেকে আসবে, এনার্জিটা আমরা বাইরে থেকে হিট করতে পারি, কিন্তু হিটিং করেই তো সবসময় সলিউবল করা হয় না। সোডিয়াম ক্লোরাইড জলে দিয়ে একটু নাড়লেই তো সলিউবল হয়ে যায়,
তাহলে আমরা কখন হিট করলাম? হিট তো করিনি আমরা। তার মানে এই যে হাইড্রেশন হচ্ছে, হাইড্রেশনের এনার্জিটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবারে Na+Cl- একে অপরকে অ্যাট্রাক্ট করে আছে, তার এনার্জিটা কি? তাকে কি বলে? তাকে বলে ল্যাটিস এনার্জি। আর এই ওয়াটার চারিধারে যে এনার্জি রিলিজ করছে তাকে কি বলে? হাইড্রেশন এনার্জি। তাহলে সামহাউ একটা সল্ট সলিউবল হওয়ার ক্ষেত্রে হাইড্রেশন এনার্জি ওকে সলিউবল করতে চাইছে, আর ল্যাটিস এনার্জি জুড়ে থাকতে চাইছে। তাহলে ল্যাটিস এনার্জি এবং সলভেশন এনার্জি, এই দুটো এনার্জি বা ল্যাটিস এনার্জি, হাইড্রেশন এনার্জি, এই দুটো এনার্জিকে কম্পেয়ার করে যেটা বেশি হবে সেই অনুযায়ী সলিউবল হবে কি হবে না, এই ব্যাপারটাই কিন্তু নিশ্চিত করতে হবে। এইটাই হচ্ছে আয়নিক কম্পাউন্ডস এর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যে যেখানে কিনা সলিউবল হবে কি হবে না সেটা কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। হাইড্রেশন এবং ল্যাটিস এনার্জি দুটো প্যারালাল ফ্যাক্টর এখানে আসবে। তো আয়নিক কম্পাউন্ড যখনই আমি জলে দিচ্ছি তখন কি হচ্ছে? একটা আয়নিক কম্পাউন্ড যখন আমরা জলে দিচ্ছি তখন কি হচ্ছে তুই বল? যে সোডিয়াম ক্লোরাইড ধর, সে তো গুছানো অবস্থায় রয়েছে, সে তো ল্যাটিস তৈরি করেছে, দিস ইজ ল্যাটিস, এটা তো গুছিয়ে আছে, এটা তো ল্যাটিস, তাতে সোডিয়াম প্লাস Cl- সব গুছানো অবস্থায় রয়েছে। এবারে তুই যেই জলটা দিবি তার মধ্যে জল তো একটা পোলার সলভেন্ট, তাহলে জলের যে হাইড্রোজেন পার্ট, যেটা তার একটা পজিটিভ পার্ট আছে, জলের একটা নেগেটিভ পার্ট আছে। তো অক্সিজেন আর এদিকে হচ্ছে হাইড্রোজেন পার্ট, অক্সিজেন পার্টটা হচ্ছে নেগেটিভ পার্ট, হাইড্রোজেন পার্টটা হচ্ছে পজিটিভ পার্ট। তাহলে এখানে যে পজিটিভ পার্টটা থাকবে তাকে সব নেগেটিভ পার্ট মানে অক্সিজেনের পার্ট ধরে কি হবে? অ্যাট্রাক্ট করবে। আবার এই Cl- যেটা, সেখানে কিন্তু সব পজিটিভ পার্ট মানে হাইড্রোজেনের পার্টটা তাকে ধরে অ্যাট্রাক্ট করবে। এই যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনের উপরেই কিন্তু সোডিয়াম ক্লোরাইড ডিজলভ করবে কি করবে না সেটা ডিপেন্ড করে। তো এরকম ভাবে যদি সোডিয়ামকে ধরে টানে, ক্লোরিনকে যদি টানে, পোলার সলভেন্ট এরকম ভাবে যদি টানতে থাকে, তাহলে এক সময় কি হবে? এক সময় দেখা যাবে যে সোডিয়াম এবং ক্লোরিন ওখান থেকে আলাদা হয়ে ওই যে ক্রিস্টালটা ছিল বা ল্যাটিসটা ছিল সেখান থেকে আলাদা হয়ে সোডিয়াম প্লাস এবং Cl- হয়ে যাবে। কিন্তু তার জন্য এই যে অ্যাট্রাকটিভ ফোর্স, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন, ল্যাটিস এনার্জি, তাকে কিন্তু ওভারকাম করাটা দরকার। তুই দেখবি অনেক নুন নিয়ে যদি তুই অল্প একটু জল দিস তাহলে কিন্তু তার মধ্যে কি ডিজলভ করে? ডিজলভ করে না, কারণ সেখানে ওয়াটার মলিকিউল সাফিসিয়েন্ট নেই এই ল্যাটিস এনার্জিকে ব্রেক করতে। ল্যাটিস এনার্জি চাইতে বেশি হওয়ার জন্য কিন্তু সেখানে সাফিসিয়েন্ট ওয়াটার মলিকিউল নেই। তো ওয়াটার মলিকিউল যথেষ্ট পরিমাণে থাকতে হবে যাতে করে কিনা এই সলভেশন এনার্জিটা ল্যাটিস এনার্জিটাকে ওভারকাম করতে পারে। ল্যাটিস এনার্জি চায় যে Na+Cl- কে একসাথে জুড়ে ধরে রাখতে, দিস ইজ কল্ড ল্যাটিস এনার্জি। কিন্তু হাইড্রেশন এনার্জি কি চায়? না, ওদেরকে সেপারেট করতে। তো হাইড্রেশন এনার্জি যদি বেশি হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা খুবই ভালো হবে এবং সলেবল হবে। তাহলে আয়নিক কম্পাউন্ড যখন ডিজলভ করবে তখন কিন্তু ক্রিস্টালটাকে ব্রেক করতে হবে, ক্রিস্টালটা ডিসলোকেট করতে হবে। মানে এটা যেরকম অ্যারেঞ্জড, এটা এটা কি আছে? এটা অ্যারেঞ্জড কন্ডিশনে রয়েছে, অ্যারেঞ্জড, কিন্তু এটা ক্রিস্টালটা আস্তে আস্তে ব্রেক করছে, ব্রেক করছে, ব্রেক করছে। তার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু ওয়াটার মলিকিউল কিন্তু এদেরকে একটু টানাটানি করেছে, টানাটানি করার ফলে কিন্তু এটা কিন্তু ব্রেক করতে শুরু করে দিয়েছে, এবং যার কারণে আমরা কিন্তু হাইড্রেশন এনার্জির ব্যাপারটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। এবার কোশ্চেন এমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয় যে তুই যখন অ্যান্সার করতে যাবি তখন কিন্তু বেশ কিছু ইনফরমেশন তোর জানতে হবে। যেরকম আজকে তোকে আমি জানাচ্ছি যে হাইড্রেশন এনার্জি আবার কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সলভেন্টের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, মানে কতখানি পোলার সলভেন্টটা, চার্জ অন দ্য আয়ন, সাইজ অফ দ্য আয়ন, আয়নের যে চার্জ যাকে সে হাইড্রেট করবে তার চার্জ কতটা আছে, সাইজ কতটা আছে, সেগুলোর উপরেও ডিপেন্ড করে। তো এই তিনটে ফ্যাক্টরের উপরে হাইড্রেশন এনার্জি ডিপেন্ড করে। ল্যাটিস এনার্জি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমি পড়িয়েছি, ল্যাটিস এনার্জি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমি পড়িয়েছি। এবার হাইড্রেশন এনার্জি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তবে না পড়লে কি করে হবে? তাহলে ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জিকে কম্পেয়ার করবি কি করে? বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর।
ওটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, এটাও কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, সবগুলোই তোকে জানতে হবে। তো সেখানে দেখ যে ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট বেশি মানে মোর দ্য ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট মিনস মোর দ্য পোলার সলভেন্ট। আর হাইড্রেশন এনার্জি একই রকম ভাবে চার্জ অন দ্য আয়ন, সাইজ অন দ্য আয়ন। তাহলে ব্যাপারটা জমে গেছে, কারণ ল্যাটিস এনার্জি যে বিষয়ের উপরে ডিপেন্ড করছিল, হাইড্রেশন এনার্জিও অ্যাকচুয়ালি সেই একই বিষয়ের উপরে ডিপেন্ড করছে। তাহলে বিষয়টা কিন্তু অন্য আরো ফ্যাক্টরগুলো যেগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু আমাকে চিন্তা ভাবনা করতে হবে। হাইড্রেশন এনার্জিও কিন্তু চার্জ অন দ্য আয়ন অ্যান্ড সাইজ অন দ্য আয়নের উপরে ডিপেন্ড করে। এখন দেখ যে আমরা ধর যদি নর্মালি তোকে যদি সলিবিলিটির কথা বলে যে কে বেশি সলিবল হবে, তাহলে হাইড্রেশন ব্যাপারটা যত ভালো হবে ততই কিন্তু তার সলিবিলিটি বেশি হবে। অর্ডারটা যদি আমি সাজাই, হাইড্রেশন কোথায় বেশি ভালো হবে না, চার্জ যেখানে বেশি আছে, চার্জ যেখানে বেশি আছে তখনই কিন্তু হাইড্রেশন এনার্জি ভালো হবে, সলিবিলিটিও ভালো হবে। তার মানে এফ মাইনাস তার চাইতে বেশি O2 মাইনাস তার চাইতে বেশি N3 মাইনাস, এরকম আয়নের সলিবিলিটি সব থেকে বেশি হবে। এখন পুরো কম্পাউন্ড তুলে তুলে দেয় না, এখন সব অনেক সফিস্টিকেটেড ব্যাপার হয়ে গেছে, কম্পাউন্ড ফম্পাউন্ড সব ব্যাকডেটেড হয়ে গেছে, এখন সব আয়নিক পার্ট তুলে দিয়ে দিচ্ছে যে এই আয়ন থাকা কম্পাউন্ড সলিবল হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য সলিবিলিটি ব্যাপারটা আমি তোকে বললাম। এবারে হাইড্রেশন এনার্জির কম্প্যারিজন, কারণ এগুলো আলটিমেটলি সলিবিলিটিতে গিয়ে থামবে। হাইড্রেশন এনার্জি কম্প্যারিজন, হাইড্রেশন এনার্জি যদি কম্পেয়ার করতে চাস, দেখ আমি তোকে কি বলেছি না, হাইড্রেশন এনার্জি হচ্ছে প্রপোর্শনাল টু চার্জ বাই সাইজ। তো চার্জের ওপরেই সবসময় বেশি ডিপেন্ডেন্সি থাকে, কিন্তু চার্জ এক হয়ে গেলে সাইজের ওপরেই ব্যাপারটা তুই দেখবি। এখানে সকলের চার্জ কিন্তু একই রয়েছে, তাহলে সাইজের সাথে কি না, সাইজের সাথে ব্যাপারটা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে সাইজ যার যার কম তার হাইড্রেশন এনার্জি বেশি। সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, এর হাইড্রেশন এনার্জি বেশি। ওকে ওয়াটার মলিকুল এসে বেশি অ্যাট্রাক্ট করতে পারবে সিজিয়াম বা রুবিডিয়াম বা পটাশিয়াম বা সোডিয়ামের চাইতে। তাহলে হাইড্রেশন এনার্জির অর্ডার যদি সাজাতে হয়, তাহলে যত ছোট সাইজ হবে তার হাইড্রেশন এনার্জি বেশি হবে। আর যদি সাইজ চার্জের ডিফারেন্স থাকে, তাহলে চার্জের ব্যাপারটাই তুই আগে দেখবি। আগে চল, হাইড্রেশন এনার্জি ইউজ করে তুই কি কি করতে পারিস। একটা খুব পপুলার কোশ্চেন আছে, আমি তোকে দেখাচ্ছি, যেটা অনেকবার দিয়েছে, সেই কোশ্চেনটা দেখাচ্ছি, এবং সেখান থেকে মোবিলিটি এবং কন্ডাক্টিভিটিও আজকাল দিচ্ছে, সেটা আমি তোকে বলছি। এটা অনেক বইতেও নেই, কিন্তু অনেক কোশ্চেনে আসে। কি ব্যাপারটা তুই দেখ, সেটা হচ্ছে যে সাইজ অফ দ্য হাইড্রেটেড আয়ন। তো গেসিয়াস আয়ন যত স্মলার সাইজ হবে, আয়নের যত স্মলার সাইজ হবে, হাইড্রেটেড আয়নের সাইজটা তত বেশি হবে। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। লিথিয়াম আয়নের সাইজ ছোট, কিন্তু ওর হাইড্রেশন এত বেশি হবে যে হাইড্রেটেড আয়নের সাইজটা বড় হবে। আমি যদি তোকে ভালো করে, সাইজ অফ দ্য গেসিয়াস আয়ন স্মল, তার চার্জ ডেনসিটি কিন্তু বেশি। চার্জ ডেনসিটি মানে কি, মানে হচ্ছে চার্জ বাই সাইজ, এইটা বেশি। চার্জ বাই সাইজ যদি বেশি হয়, তাহলে তার কি হাইড্রেশনটা অনেক বেশি হবে। যাদের ছোট সাইজ তাদের হাইড্রেশন সবসময় বেশি হয়। হাইড্রেশন হওয়ার পরে তাদের সাইজটা সব থেকে বড় হয়ে যায়। আমি তোকে দেখাচ্ছি, লিথিয়াম সব থেকে ছোট সাইজ, সোডিয়াম পটাশিয়াম এরকম করে যাচ্ছে। তো সাইজ আয়ন ইনক্রিজ করবে, ডেনসিটি চার্জ ডেনসিটি কিন্তু ডিক্রিজ করবে। চার্জ ডেনসিটি মানে কি, পার ইউনিট ভলিউমে কতটা চার্জ রয়েছে। তো এতেও একটা পজিটিভ আছে, এতেও একটা পজিটিভ আছে, এতেও একটা পজিটিভ আছে। এতে যদি তুই ইউনিট ভলিউম নিস তাহলে বেশি চার্জ থাকবে, এতে যদি আরেকটু কম থাকবে, এতে যদি থাকে আরো কম থাকবে, কারণ সব জায়গাতেই একটা করে পজিটিভ চার্জ আছে। কিন্তু সাইজটা যার বড় তার চার্জ ডেনসিটি কিন্তু অটোমেটিক্যালি কম হবে। চার্জ ডেনসিটি যদি কম হয়, দেখ চার্জ ডেনসিটি যদি কম হয় তার মানে কি, তার মানে হচ্ছে লেস ওয়াটার মলিকিউলস অ্যাট্রাক্ট।
একটা সিজিয়াম প্লাস এরকম গোদা আছে, তার বাইরে কতটা ওয়াটার মলিকিউল আসবে, আর লিথিয়াম প্লাস ছোট আছে, তার বাইরে কতটা ওয়াটার মলিকিউল। লিথিয়াম প্লাসে অনেক বেশি ওয়াটার মলিকিউল আসবে, কারণ তার যে চার্জ ডেনসিটি বেশি। লিথিয়াম আয়নের সাইজটা অনেক ছোট, সেই জন্য যখনই তুই কম্পেয়ার করতে যাবি, লিথিয়াম আয়ন যেহেতু সাইজটা ছোট, তাই ওর হাইড্রেশন ওয়াটার মলিকুল ওকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারবে। ওয়াটার মলিকুল কিন্তু চারিদিক থেকে ওকে ঘিরে রাখবে। তাই লিথিয়াম আয়নের চাইতে সাইজ, এটা নর্মাল সাইজটা এরকম। কিন্তু যখন ওয়াটার যখন ওর গায়েতে জুড়বে ভালো করে বোঝা যায়, সাইজ অফ দ্য আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্ডারটা ইম্পর্টেন্ট, যে আয়নের সাইজ যখন ওয়াটার খাওয়ার পরে তার সাইজ কি হবে। নর্মালি সাইজ তো এটাই, লিথিয়ামের চাইতে সোডিয়াম বড়, পটাশিয়াম বড়, রুবিডিয়াম বড়। কিন্তু জলের মধ্যে যখন তুই দিয়ে দিবি, তার যখন সাইজ তুই কম্পেয়ার করতে যাবি, কার সাইজ ছোট কার সাইজ বড়, তখন দেখা যাবে যেটা সাইজ সব থেকে ছোট ছিল ওর সাইজই এখন সব থেকে বড় হয়ে যাবে, যার সাইজ সব থেকে ছোট ছিল তার সাইজই সব থেকে বড় হয়ে যাবে। কারণ ওয়াটারও এসে ওকে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে, এবং যার ফলে ওর সাইজটা কিন্তু ইনক্রিজ করতে থাকবে। মোবিলিটি আর কন্ডাক্টিভিটি, মোবিলিটি মানে কি, কত মুভ করতে পারে সে এক জায়গা থেকে আরেক জায়গায়, আয়ন তো সে মুভ করবে। তো মোবিলিটি এবং কন্ডাক্টিভিটি দুটোই কিন্তু সাইজ ইন অ্যাকুয়াস সলিউশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তুই বল যে একটা মোটা সোটা লোক সে বেশি দৌড়দৌড়ি করতে পারবে না, রোগা পাতলা লোক বেশি দৌড়দৌড়ি করতে পারবে। তো মোবিলিটি মানে হচ্ছে তার ভেলোসিটি, মুভমেন্ট, সেটা কিন্তু যার সাইজটা বড় হয়ে গেছে অ্যাকুয়াস সলিউশনে। মানে লিথিয়ামের মোবিলিটি অ্যাকুয়াস সলিউশনে বেশি না কম? লিথিয়ামের মোবিলিটি কম। লিথিয়ামের সাইজ যদিও কম, কিন্তু লিথিয়াম যখন ওয়াটার অ্যাট্রাক্ট করে তার সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যায়। সেই জন্য লিথিয়ামের মোবিলিটি কিন্তু কম হবে। এবং মোবিলিটি কম হওয়া মানে কন্ডাক্টিভিটি, মানে ইলেকট্রোডে গিয়ে ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে কি করবে না, কন্ডাক্টিভিটি অবশ্যই ডিক্রিজ করে যাবে। যার অরিজিনালি সাইজ ছোট তার কিন্তু মোবিলিটি বা কন্ডাক্টিভিটি এগুলো সবই কম হবে। অরিজিনাল সাইজ যার বড় তার মোবিলিটি কন্ডাক্টিভিটি বেশি হবে। তুই আজকে চিন্তা করে দেখ যে কে ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। লিথিয়াম সলিউশনে লিথিয়াম আয়ন ভালো পারবে না সিজিয়াম আয়ন ভালো পারবে? তুই যেহেতু এটা অ্যাকুয়াস সলিউশনে আমরা যখন ইলেকট্রোলিসিস করি অ্যাকুয়াস সলিউশনে, তাই এর মোবিলিটি সবসময় বেশি হবে, কন্ডাক্টিভিটি সবসময় বেশি হবে। অনেকেই ভুল করে, অনেকে ভাবে যে পিরিয়ড টেবিলে লিথিয়াম আয়নের সাইজ ছোট, ও তাই দৌড়দৌড়ি করে আগে চলে যাবে। না, বাজে কথা, যাবে না। লিথিয়াম আয়ন ছোট হওয়ার ফলে ওর হাইড্রেশন অনেক বেশি হবে, এবং মোবিলিটির অর্ডার যদি তোকে করতে বলে তাহলে লিথিয়ামের চাইতে বেশি হবে মোবিলিটি সোডিয়ামের চাইতে পটাশিয়ামের চাইতে রুবিডিয়ামের চাইতে সিজিয়াম, এরকম হবে। কন্ডাক্টিভিটির অর্ডারও সেম হবে। সব এগুলো কিন্তু এরকম ভাবে অর্ডারটা করতে হয়। তো আমি তোকে বললাম ফ্যাজান্স রুলটা এর পরে আছে, আজকে হলো না আর কি, মানে হাইড্রোজেন পেরক্সাইড পড়াতে গিয়ে আমার বেশ খানিকটা সময় চলে গেছে, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, তোদেরও বেশি ভালো লাগে না আর কি এসব জিনিসপত্র। কিন্তু আমি তোকে বললাম যে কি কি পড়ালাম।